আচ্ছা, তো পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমাদের নোবেল প্রফেশনাল একাডেমিতে প্রথমবারের মতো কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস ক্লাসের সূচনা হয়েছে। আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের এই ক্লাসে আমাদের ভাইয়া রিসোর্স সাইড পার্সন। সাউন্ড হচ্ছে অনেক। জি, ভাইয়া সাইড সাউন্ড হ্যাঁ, পাওয়া আচ্ছা যাচ্ছিল, আচ্ছা, এখন আবার অফ সাইড হয়ে সাউন্ড শোনা যাচ্ছে তাই তো? একটা মিনিট, আমি একটু দেখছি তাহলে। হ্যাঁ, জাস্ট এ সেকেন্ড। এখন কি আমার কথা ক্লিয়ারলি শোনা যায়, একটু বলবেন? এখন মোটামুটি ক্লিয়ার, গেছে। একটু যদি হ্যাঁ বলতেন। হ্যাঁ, এখন ভালো আছে। ওকে, থ্যাংক ইউ। তো পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমাদের প্রথমবারের মতো আহ আমাদের একাডেমিতে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস ক্লাসের সূচনা হয়েছে। এবং আমাদের এই ক্লাসে রিসোর্স পার্সন হিসেবে আছেন সঞ্জীব চন্দ্র পাল এসিএ দাদা। তো আমরা হচ্ছে দাদার কাছ থেকে মোটামুটি অনেকগুলো বিষয় জানবো, যে কিভাবে দ্রুত কম এরিয়াতে ফোকাস করে পাশ করতে হবে। লাইক আমাদের ল এর জন্য অনেক বড় একটা ভাস্ট সিলেবাস আছে। ওই সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে সাজিয়ে গুছিয়ে দাদা আমাদেরকে প্রেজেন্ট করবেন, যাতে করে আমরা এটা ভিত্তি করে পরীক্ষার হলে কনফিডেন্টলি যেতে পারি। কেননা আমাদের পাশের ক্ষেত্রে কাউকে কি 100তে 100 পেতে হয়? প্রথম কথা। আর আরেকটা বিষয়, আপনারা অবশ্যই একটু রেসপন্স করবেন, ঠিক আছে? ক্লাসটা হয়তো একটু লেটে শুরু হওয়ার কারণে আমাদের প্রবলেম হয়ে গেছে, কিন্তু আশা করি আমাদের নেক্সট ক্লাস থেকে এমন হবে না। তো আমাদেরকে 100তে 100 পেতে হয় পাশ করতে হলে? এটার অ্যান্সার কি বলেন তো? একটু রেসপন্স করলে পাঁচ বেটার নাম্বার ইজ হয়। এনাফ। আমরা পাঁচ না, নাম্বার, 5 নাম্বারটাই এনাফ ভাইয়া। এক্স্যাক্টলি। সো এক্ষেত্রে আমাদেরকে দাদা ওইভাবে করে গাইড করবেন, যাতে করে আমরা কিভাবে অল্প সময়ে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিয়ে কনফিডেন্টলি পরীক্ষায় দিয়ে পাশ করে আসতে পারি। তো আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি ডেকে নিচ্ছি সন্দীপ চন্দ্র পাল দাদাকে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার ভাই। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা, সৃষ্টিকর্তা কিভাবে ভালো দাদা। আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ধন্যবাদ নোবেল সাহেবকে। যদি অনেক রাত হয়ে গেছে, যারা এই আজকের ক্লাসে জয়েন করছেন তাদেরকে মানে অশেষ ধন্যবাদ, যে আসলে ধৈর্য সহকারে আপনারা ওয়েট করে রাত 11টা বেজে গেছে, যখন হয়তো আমরা অনেকে পড়াশোনা শেষ করে ঘুমাতে যাব, এই সময় আমরা ক্লাস করতে বসছি। সো এটা আসলে অনেক মানে কি বলবো, যেটা আসলে ইন্সপায়ারেবল বলতে পারি আমি, যে আসলে আপনাদের এই ক্লাস করার এবং এই সাবজেক্টে পাশ করার যে আগ্রহ, এটা আপনাদের আছে। সো আমরা চেষ্টা করব যে আপনাদের যে আগ্রহটুকু এবং আপনার যে ইন্টেনশন নিয়ে এই ক্লাসে জয়েন করছেন বা এখানে আসছেন, যাতে আপনাদের সকলে ইন্টেনশনটা ফুলফিল হয় এবং আপনারা খুব মানে একটা খুব স্বল্প সময়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা যাতে একটা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারেন এবং খুব ইজিলি পাস করতে পারেন। প্রথম হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, যে এই কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস যে কোর্সটা আছে, এই কোর্সটা তার যে সিলেবাস এরিয়া সেটা অনেক বিশাল। আসলে অন্যান্য সাবজেক্টের মতো যে আপনি একটা স্বল্প সময়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করে পরীক্ষা পাস করে ফেলবেন, কিন্তু এই কর্পোরেট ল এর ক্ষেত্রে এটা আসলে সম্ভব না। মানে এত বিশাল সিলেবাস, এই সিলেবাসকে এতগুলো আইন এখানে আনা হয়েছে, এবং এই আইনগুলো যদি আমি প্রপারলি জেনে পরীক্ষা অ্যাটেন্ড করতে যাই, তাইলে আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম 1-2 বছরের পড়তে হবে, দেন হচ্ছে সে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। যদি সে মনে করে না আমি ফুল আইনটাকে পড়ে বা আইনটা জেনে তারপর পরীক্ষা অ্যাটেন্ড করবো। কিন্তু আসলে কি এই পরীক্ষায় পাশ করার জন্য আমার এই বিশাল সিলেবাস সবগুলো আইন ভালোভাবে জানার প্রয়োজন আছে? এটা হচ্ছে আমাদের মেন কোশ্চেনটা। পাশের প্রিপারেশনটা নিলেই হবে মনে হয়। প্রথম হচ্ছে যে এই প্রত্যেকটা আইন আমাদের প্র্যাকটিক্যাল মানে যে লাইফ, আমরা যে প্রফেশনাল হিসাবে আমাদের জানা প্রয়োজন, যাতে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা আমরা ইউজ করতে পারি। সেই সাথে আমাদের প্রথম টার্গেট থাকবে
আমরা যখন কাজ করব তখন আইন জানতে পারবো, কিন্তু এখন বর্তমান প্রধান টার্গেট হচ্ছে কিভাবে আমরা খুব টেকনিক্যালি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি। আপনি অন্যান্য সাবজেক্টে আপনারা যেভাবে প্রিপারেশন নেন, এখানে ওই প্রিপারেশন নিলে কিন্তু পাস করতে পারবেন না। আপনাকে এই কর্পোরেট লয়ের ক্ষেত্রে আপনি যে যত বেশি টেকনিক অ্যাপ্লাই করবে তার পাশের সম্ভাবনা তত বেশি, এটা আমি মনে করি। যেহেতু আমি এই কর্পোরেট লটা ফার্স্ট অ্যাটেম্পটে আমি পাস করছি, সো আমি মনে করি যে এই কর্পোরেট লটা যে বেশি টেকনিক অ্যাপ্লাই করতে পারবে তার পাশের পসিবিলিটি তত বেশি থাকবে। তাহলে কি করতে হবে? প্রথম যেটা আমার সাজেশন, আপনি যেমন অন্যান্য সাবজেক্ট যেমন আপনারা বিভিন্ন ধরনের কি কোর্স কারিকুলাম যেটা আমাদের ম্যানুয়াল এবং সাবস্টেন্সের বাইরে আমরা আইসিডব্লিউ, এসিসিএ বা অন্যান্য ইনস্টিটিউট যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটগুলোর সিলেবাস ম্যানুয়াল দেখি, সাবস্টেন্সার দেখি, কিন্তু এই কর্পোরেট ল প্র্যাকটিসের ক্ষেত্রে সেটা হয় না। এখানে শুধু আমাদের লয়ের মধ্যে থাকতে হয়, হয়তো আমাদের আইসিবি যে স্টাডি ম্যাটেরিয়াল যেটা বলে সাজেস্টেড আনসার কিংবা কোশ্চেন, সেটাই দেখিয়ে আমাদেরকে প্রিপারেশন নিতে হয়। সো যেহেতু আমাদের এই প্রিপারেশন ম্যাটেরিয়ালটা খুব ছোট এরিয়ার মধ্যে আছে, তাহলে আমাদেরকে এই ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে খুব সুন্দর করে ডিজাইন করে টেকনিক ইউজ করে আমরা খুব আর্লি পাস করতে পারি সেই প্ল্যানটা আমরা এই ক্লাসের মধ্যে করব। আমি আশা করি যদি আপনারা আমার এই টেকনিক ফলো করেন তাহলে আপনারাও আমার মতো ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। সো আমরা চেষ্টা করব সবাই মিলে ক্লাসে ভালোভাবে অ্যাটেন্ড করব এবং রেসপন্স করব। আপনারা যদি রেসপন্স না করেন এই ক্লাস ফ্রুটফুল হবে না, যেহেতু এটা একটা থিওরিটিক্যাল ক্লাস। কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস সম্পূর্ণ থিওরিটিক্যাল ক্লাস। এই থিওরিটিক্যাল ক্লাসে যদি আপনারা রেসপন্স না করেন প্রপারলি, কথা না বলেন, কোশ্চেন না করেন, তাহলে কিন্তু ক্লাসটা সাকসেসফুল হবে না, ফ্রুটফুল হবে। সো এই ক্লাসটাকে ফ্রুটফুল করার জন্য আপনাদের রেসপন্স খুবই দরকার, ঠিক আছে? আমরা চেষ্টা করব শর্ট টাইমে ক্লাস করার জন্য, কারণ থিওরিটিক্যাল ক্লাস লং টাইম করলে কি হয়, অনেক কিছু মাথা থেকে হারিয়ে যায়, সো বিরক্ত বোরিংনেস চলে আসে। সো আমরা চেষ্টা করব যত মানে শর্ট করে করার জন্য। এক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম টেকনিক যেটা আমি বলি, আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করা। প্রিভিয়াস কোশ্চেনটাকে আপনাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে যে কোন এরিয়াগুলো থেকে কোশ্চেন গুলো হয়। তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে ওই এরিয়াগুলোকে চিহ্নিত করা এবং ওই এরিয়াগুলোকে বেশি ফোকাস করা, সাথে সাপ্লিমেন্টারি অন্যান্য এরিয়াগুলোকে আমরা জানবো, শিখবো। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাদেরকে কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। দেন হচ্ছে যে ম্যানুয়ালটা আছে সেই ম্যানুয়ালের মধ্যে যেভাবে দেওয়া আছে সংক্ষেপে সেই ম্যানুয়ালটা কভার করতে হবে। সো আমরা আমাদের এই ক্লাসে আমরা ম্যানুয়ালটা কভার করব। ম্যানুয়ালটা আমি যে ক্লাসটা নেব যেদিন, আপনারা আমি প্রত্যেকটা এরিয়াতে খুব শর্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং খুব ইজিলি মানে খুব ছোট ছোট করে, যেন একটা সেকশন আছে বিশাল বড়, আমি এই সেকশনটাকে সাম আপ করে শর্ট করে আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা এই শর্টগুলি মাথায় রাখবেন যাতে পরীক্ষার হলে আপনার কোশ্চেনের সাথে অ্যালাইন করে আপনি আনসারটা আপনার মতো করে সাজিয়ে লিখবেন। আপনাদের ধরেন একটা সেকশনের রেফারেন্স হুবাহু যে সেকশন আছে সে সেকশনটা লিখতে হবে, জিনিসটা এমন না। জাস্ট হচ্ছে আপনি ওই কি পয়েন্টগুলোকে মাথায় সেট করে আপনি পরীক্ষার হলে আপনার মতো করে আপনি অপিনিয়ন ড্র করবেন, এটা হচ্ছে মূল কাজ। সো আমি যে ক্লাসে প্রতিদিন যে ক্লাসটা নেব সে ক্লাসে আপনারা ওই ম্যাটেরিয়ালটা আপনার বইয়ের সাথে, কারণ আমি আমার ক্লাসের যে ডিজাইনটা আমি যে ম্যানুয়ালের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে সাজিয়েছি, ওই কন্টেন্টটা ধরে আপনি সিলেবাস ম্যানুয়ালটার সাথে অ্যালাইন করবেন এবং আপনি ওইভাবে প্রিপারেশন নেবেন। আশা করি আপনাদের মানে ভালো একটা প্রিপারেশন হবে। আর এছাড়া আমরা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস দেখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোন এরিয়াতে ফোকাস করতে হবে। এছাড়া আমি যখন ক্লাস নেবো আমি নিজেও বলে দেবো যে এই এরিয়া থেকে কোশ্চেন আসে, আপনারা এই এরিয়াটাকে বেশি ফোকাস করতে হবে। যদি আপনারা বেশি ওই এরিয়াগুলোকে ফোকাস করেন আমি আশা করি যে আপনারা প্রত্যেকটা কোশ্চেন আনসার করে আসতে পারবেন, ঠিক আছে? সো একটু আমরা তাইলে একটু ক্লাসের মধ্যে চলে যাই। ক্লাসের প্রথমে আমি একটু দুটা জিনিস একটু দেখাবো, আমার সিলেবাসটা দেখাবো আর হচ্ছে ক্লাস শিডিউলটা আমি একটু দেখাবো আপনাদেরকে। দেন হচ্ছে আমাদের মেন ইয়েতে আমরা চলে যাব।
আচ্ছা, আমার যে স্ক্যানটা শেয়ার করছি এটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের এই কর্পোরেট ল এন্ড প্র্যাকটিসের সিলেবাস সম্পর্কে সকলের ধারণা আছে যে আসলে কয়টা আইন আমাদেরকে জানতে হবে, কয়টা অ্যাক্ট আমাদেরকে জানতে হবে, এটা কি সবার ধারণা আছে? বুকটা ম্যানুয়ালটা সামনে আছে, দেখতে পাচ্ছি 8টা ল আছে। হ্যাঁ, আমাদের এখানে 8টা বলতে 8টা এরিয়া আছে। এই 8টা এরিয়ার মধ্যে কিন্তু আরো অনেকগুলো ভিতরে অনেকগুলো ইয়ে আছে, বা মানে আবার যদি আমি ভাঙি তাহলে অনেকগুলো আইন বা ল এর রেগুলেশন বা রুলস আমরা পাবো। হ্যাঁ, যেমন ধরি আমি যে কর্পোরেট ল এর যদি 1 নাম্বারটার পর যদি আমি দেখি ল রিলেটিং টু দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ, যেটা এই সিকিউরিটি এক্সচেঞ্জের যে রুলস এন্ড রেগুলেশন, এখানে অনেকগুলো রুলস রেগুলেশন আছে। যেমন হচ্ছে আপনার পাবলিক শেয়ারের জন্য রুলস আছে, রাইট ইস্যুর রুলস আছে, প্রাইভেট প্লেসমেন্টের রুলস আছে। তাহলে এখানে আপনাকে কর্পোরেট গভর্নেন্স আছে, এখানে 4-5টা রুলস পড়তে হবে, আপনাকে রেগুলেশন পড়তে হবে। সো এখানে যদি আপনার ভাঙেন এখানে আরো 4টা পাবেন। ঠিক একই ভাবে আপনাকে যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট শুধু না, এখানে বাংলাদেশ ব্যাংকের যত বিআরপি সার্কুলার থেকে যত সার্কুলার আছে ওইগুলো কিন্তু এর মধ্যে চলে আসে। সো আমরা তো সার্কুলার তো আমাদের পক্ষে পড়া সম্ভব না, তাই যে সকল সার্কুলার গুলো খুব ইম্পর্টেন্ট ওই সার্কুলার গুলো আমরা দেখবো। তাহলে এই ব্যাংক কোম্পানি একটার সাথে ওই সার্কুলার গুলোকে আমাদেরকে পড়তে হবে। এছাড়া আমাদের লেবার অ্যাক্টের সাথে লেবার রুলসটাও পড়তে হবে। এই জিনিসগুলো যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সিলেবাসটা কভার করবে। যদি আমি এই সিলেবাসের ভিত্তিতে মার্ক অ্যালোকেশন দেখি আসলে আমার কোন এরিয়া থেকে কত মার্ক আসে, এটা কিন্তু স্পেসিফিক, এটা পরীক্ষা হলে আসে। আপনি যখন প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করবেন আপনি হুবাহুব এই মার্কটাই পাবেন, হয়তো সামান্য 19-এর বিষয় কিন্তু আপনি হুবাহুব এই মার্কটাই পাবেন। যেমন কোম্পানি অ্যাক্ট থেকে আপনাকে 25 মার্ক থাকবেই। তারপর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ যে ল বা রুলস এন্ড রেগুলেশন গুলো আছে এখান থেকে আপনাকে 25 মার্ক কোশ্চেন আসবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে কাউন্সিল আছে সেখান থেকে 10 মার্কস থাকে। ব্যাংক কোম্পানি অ্যাক্ট থেকে 15 মার্ক থাকে। ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট থেকে কখনো 5 মার্ক থাকে, কখনো থাকে না। কিন্তু লেবার অ্যাক্ট থেকে 10 মার্কস এবং ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকে 10 মার্কস পরীক্ষা থাকেই। আপনাকে যে লটা বা যে একটা আপনি কভার করবেন আপনি শুধু ওই মার্কটুকু কভার করছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রিপারেশনটা আসলে কোন জায়গায়। সো আপনি যদি 100 মার্কের প্রিপারেশন নিয়ে যান তাহলে আপনাকে প্রত্যেকটা ল বা প্রত্যেকটা অ্যাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে। এছাড়া আমরা হচ্ছে আমাদের টোটাল এই সিলেবাসটাকে 16টা ক্লাসে ডিজাইন করছি, যে 16টা ক্লাসে আমরা কিভাবে কি করব, কোন ক্লাসে আমরা কি পড়ব, এবং আমরা চেষ্টা করব এই কন্টেন্ট গুলোকে শেষ করার জন্য। প্রত্যেকটা ক্লাসের জন্য যে কন্টেন্ট গুলো আমরা ডিজাইন করা আছে সেই কন্টেন্ট গুলো আমরা কভার করার চেষ্টা করব। এখানে যে ক্লাসগুলোর মধ্যে আমরা হচ্ছে কোম্পানি অ্যাক্টের জন্য আমরা 6টা ক্লাস নেব। আমি আবারও বলি যে কন্টেন্ট গুলো আমি ডিজাইন এখানে করছি সম্পূর্ণ আপনাদের ম্যানুয়ালের ভিত্তিতে করা হয়েছে, এবং আমি যে জিনিসগুলো পড়াবো আপনারা যদি আপনার ম্যানুয়ালের সাথে মিল করে আপনারা পরে আবার চেক করেন তাহলে দেখবেন আপনি হুবহু আপনার ম্যানুয়ালটার কন্টেন্ট গুলো পাইছেন, এবং ওই জিনিসগুলোকে খুব সংক্ষেপে আপনাদের কাছে উপস্থাপন করে নিয়ে আসতেছি আমি। ঠিক আছে? সো এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই যে আমি আমার সিনপসিস বা আমার যে মানে ক্লাসের যে ম্যাটেরিয়াল পড়লে যে আপনার ম্যানুয়াল কভার হবে না এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। আপনারা এই কন্টেন্ট গুলো আমার ম্যানুয়াল আমি প্রত্যেকটা ক্লাসে হচ্ছে ক্লাসের ম্যাটেরিয়াল বা সিনপসিস আপনাদেরকে দিয়ে দেবো, সেগুলো আপনারা ম্যানুয়ালের সাথে একটু মিলিয়ে নেবেন, দেখবেন আপনার সবকিছুই আপনি পাচ্ছেন, তবে আমারটা খুব সংক্ষেপে পাচ্ছেন যাতে আপনি মাথায় রাখতে খুব সহজ হয়, পরীক্ষার হলে ওই জিনিসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার মতো করে। ঠিক আছে? এই কর্পোরেট লতে অনেকের ধারণা আছে যে আইনে যেটা বলছে সেটাই হুবহু লিখতে হবে। এটা আমি মনে করি ভুল ধারণা, কারণ আমিও সেটা অ্যাপ্লাই করি না, আমি অ্যাপ্লাই না করে পাশ করছি। তো আমার মনে হয় যে আপনি আসলে মেন থিংটা জানেন কিনা, আইনটা জানেন কিনা, আপনার যে প্রভিশনটা আছে সেই প্রভিশনে কি বলা আছে সে জিনিসগুলো জানেন কিনা, সেটা যদি আপনি জানেন আপনার মতো করে পরীক্ষায় আপনি প্রেজেন্ট করবেন, শুধু ওই জিনিসটাকে মেন কনসেপ্টটাকে আপনি ঠিক রেখে দেন হচ্ছে আমি মনে করি এটা পাশ করা খুব বেশি কঠিন ব্যাপার না। তাহলে আমরা কোম্পানি অ্যাক্টের আমরা টোটাল 6টা ক্লাস নেব। আমরা কোন ক্লাসে কি নেব সেটা আমরা এখানে আলোচনা করছি। সর্বশেষ যে ক্লাসটা থাকবে 6 নাম্বার ক্লাসটা, এই 6 নাম্বার ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেব, রিয়েল লাইফ সিনারিও এবং হচ্ছে রিলিভেন্ট সিলেবাসের সাথে এক্সাম মার্ক অনুযায়ী করে আমরা আলোচনা করব। এছাড়া আমরা ফার্স্ট এক্সামে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা
ডিটেলস আলোচনা করব। এছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন এক্সাম্পল থাকবে, প্রিভিয়াস কোশ্চেন থাকবে। আমরা ওই টপিকস অনুযায়ী কোশ্চেনগুলো নিয়ে আসবো, যাতে আপনাদেরকে ক্লাসেই বুঝাইতে ইজি হয়, আপনারা এটা বুঝতে পারেন। আপনারা এটা একটু মাথায় রাখতে হবে যে যে আমি জানি না আপনারা কর্পোরেট লয়ের প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখছেন কিনা। আপনারা দেখবেন যে আপনাদের এখানে খুব কম যে ডিরেক্ট কোশ্চেন আসে। আপনাদেরকে কোশ্চেন গুলো হচ্ছে একটু প্র্যাকটিক্যাল লাইফ, রিয়েল লাইফ সিনারিও বেস কোশ্চেন আসবে, এক্সাম্পল বেস কোশ্চেন আসবে। আপনাকে একটা সিনারিও দাঁড় করে দিবে, সেটার উপরে ভিত্তি করে আপনাকে আইনের সাথে মিল করে আপনাকে অপিনিয়ন টাইপের কোশ্চেন আনসার দিতে হবে। সো এটা সম্পূর্ণ হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে যেহেতু আপনাকে বলছে কর্পোরেট লাইন প্র্যাকটিস রিলেটেডই আপনাকে অপিনিয়নটা দিতে হবে। সো আমাদেরকে ওইভাবে প্রিপেয়ার হতে হবে। এছাড়া আমরা ল রিলেটিং টু সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ, এই যে এখানে যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, আমরা সবগুলো 2টা ক্লাসে কভার করব। এটা আমরা 2টা ক্লাসে 7 নাম্বার এবং 8 নাম্বার ক্লাসে কভার করব। এছাড়া আমরা কোম্পানি অ্যাক্টের আমরা 2টা ক্লাস নেব। 2টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে কোম্পানি অ্যাক্ট সম্পর্কে, দ্বিতীয় ক্লাসে যে কিছু অংশ থাকবে কোম্পানি অ্যাক্টের, বাকিটুকু থাকবে আমরা বিআরপিডি সার্কুলার গুলো আলোচনা করব। এছাড়া প্রিভিয়াস কোশ্চেনে কি ধরনের কোশ্চেন আসে। স্যার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, সরি, এটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের নিয়ে আমরা আলোচনা করব। সে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 9 নাম্বার ক্লাসে, এবং 10 নাম্বার ক্লাসে আমরা ব্যাংক কোম্পানি অ্যাক্টের কিছু অংশ নিয়ে আলোচনা করব। সাথে আমরা বাংলাদেশ ব্যাংকের যে বিআরপিডি সার্কুলার বা অন্যান্য সার্কুলার গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সাথে হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, কি ধরনের টাইপের কোশ্চেন হয়, ওইগুলো আমরা ক্লাস 10-এ এটাতে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা 4 নাম্বার যেটা হচ্ছে লেবার অ্যাক্ট এবং যে লেবার রুলস আছে তার উপর আমরা 2টা ক্লাস নেব, 11 নম্বর ক্লাস এবং 12 নম্বর ক্লাস। আমরা চেষ্টা করব এই 2টা ক্লাসে লেবার অ্যাক্টটা এবং রুলসটাকে কভার করার জন্য, যদিও লেবার অ্যাক্ট রুলস হচ্ছে বিশাল বড়। সো আমাদেরকে যখন আমরা যে একটা পড়ে যাব, তখন কি আমরা সেটা শুধু থরলি জেনে যাব, নাকি ওটার সাথে আপনি যে বলেন যে আমাদেরকে সাজেস্টেড অ্যান্সার দেখতে হবে, একই সাথে গো থ্রু করে যাব সাজেস্টেড অ্যান্সার? না, সাবস্টেন্সার আপনাকে দেখতে হবে না। আমি যে একটা আমি আপনাদেরকে পড়াবো বা দেখাবো, সে একটা তো আমি যখন ফুল একটা আপনার দেখাবো না, যেগুলো হচ্ছে আপনাদের এক্সাম রিলেটেড যেসব এরিয়া থেকে কোশ্চেন হয় ওই জিনিসগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। সেই সাথে ওই এক থেকে কি ধরনের কোশ্চেন প্রিভিয়াসে আসছে সেগুলো আমরা ক্লাসেই আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই দেবো। ঠিক আছে? সো আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখেন, আপনারা এই জিনিসগুলো পাবেন, যে এই যে এক্সাম্পল গুলো ওইগুলো আপনার হয়তো এখানে ক্লাসের মধ্যেই কভার হয়ে যাবে। যদি কোনোটা কভার না হয়, সেটা পরবর্তীতে আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন এবং পড়বেন, তখন আপনারা কভার করতে হবে। ঠিক আছে? জি। তারপর হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যেটা আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের উপরে আমরা একটা ক্লাস নেব, সেটা হচ্ছে 15তম ক্লাস। আর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, যেটা অ্যানালিস্ট রুলস এবং ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, এটার উপরে 2টা মিলে একটা ক্লাস আমরা 16 নম্বর ক্লাস নেব। এছাড়া এই 16টা ক্লাসের বাইরে যদি আমরা কভার করতে না পারি, তাহলে আমরা প্রয়োজনে আর 1-2টা ক্লাস নেব। তবে আমরা প্রথম টার্গেট থাকবে আমাদের 16টা ক্লাসেই কভার করার জন্য। যদি প্রয়োজন হয়, আমরা একটা ক্লাস বাড়তি নিয়ে আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো থ্রোলি আলোচনা করে যাব, যাতে আপনাদেরকে বুঝতে ইজি হয়, যাতে কিভাবে কোশ্চেন আসলে কিভাবে আপনাদেরকে পরীক্ষা লিখতে হবে, কিভাবে অ্যাটেন্ড করতে হবে, কি ধরনের কোশ্চেন আসবে, এটা নিয়ে আমরা ডিসকাস করব ওপেনলি। ঠিক আছে? প্রয়োজন আমরা একটা ক্লাস আর এডিশনালি রাখবো। ক্লাস টাইমটা তো আমাদের এটাই থাকবে ভাইয়া? ক্লাস প্ল্যান, ক্লাস টাইম আমাদের রেগুলার এটাই থাকবে না? ক্লাস টাইম হচ্ছে যেটা আমি জানি 10:30টায়। হ্যাঁ, আপনাদের হচ্ছে এই মঙ্গলবার এবং শুক্রবার, ফ্রাইডেতে এবং আজকের দিনে এই দুদিনে আপনাদের ল ক্লাস হবে এবং 10:30টায় ক্লাস, যেটা আমি জানি। যদি চেঞ্জ হয় সেটা আপনাদের কাছে ইনফর্ম করে দেওয়া হবে, তবে আমাদের এটাই থাকবে আমরা আশা করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লাস। এবার হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস দেখাই। আমি ক্লাসে যাওয়ার আগে একটু জাস্ট বেসিক জিনিসগুলো আমি এখানে কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে? জাস্ট কোশ্চেন অ্যানালাইসিস করছি, যে কোশ্চেন অ্যানালাইসিস যে আমি যদি নভেম্বর ডিসেম্বর 2024 দেখি, ঠিক আছে, এখানে আপনারা দেখবেন আমি প্রত্যেকটা অ্যাক্ট এখানে উল্লেখ করে দিয়েছি যে কি কি অ্যাক্ট থেকে। দেখেন, এই যে প্রথম কোশ্চেনটা আমি এখানে একটা কোশ্চেন 6 মার্কের আছে, এটা কিসের উপর আসছে? আমি বলছি যে আসলে কোন টপিকের উপর আসছে। হ্যাঁ, কোম্পানি একটা অফিসের উপর আসছে, তাহলে এটা কোম্পানি অ্যাক্ট থেকে আসছে 6 মার্ক। তারপরে
একেরই আবার বিতে হোল্ডিং কোম্পানি, চেঞ্জ অফ কোম্পানি নেম, এই ধরনের একটা কোশ্চেন আসছে, সেটা 19 মার্ক ছিল। মানে অনেকগুলো এক ছিল, তবে বেসিক ছিল এই এরিয়াতে কোশ্চেনটা। তাহলে আমরা হোল্ডিং কোম্পানি সম্পর্কে, চেঞ্জ ইন কোম্পানি নেম সম্পর্কে যদি জানি, তাহলে এই কোশ্চেন গুলো আনসার করতে পারবো। ঠিক আছে, তারপর দেখেন 2 নম্বর কোশ্চেনটা কর্পোরেট গভর্নেন্সের ছিল 8 মার্ক। তারপর 2 এর বি ছিল নন কমপ্লায়েন্স ল এন্ড রেগুলেশন, একটা কোশ্চেন ছিল 10 মার্কের। তারপরে 2 এর সিতে বোর্ড মিটিং, এজিএম এবং বোর্ড অফ ডাইরেক্টরস নিয়ে একটা কোশ্চেন ছিল 7 মার্কের। হ্যাঁ, তারপর কোশ্চেন 3-এ যেটা ছিল অ্যাফার্স এর অ্যানালিস্টমেন্ট, অডিটর অ্যানালিস্টমেন্ট একটা ছিল 10 মার্কের। তাহলে এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড কাউন্সিল অডিট প্র্যাকটিসের মধ্যে চলে গেছে। তারপর যদি আমি দেখি 4 নম্বর কোশ্চেনের প্রথম কোশ্চেন ছিল লোন ডিফল্টার এবং কনসিকুয়েন্স নিয়ে 7 মার্কের একটা কোশ্চেন ছিল, যেটা ব্যাংক কোম্পানি আসবে। অ্যাপয়েন্ট ডিরেক্টর ইন ব্যাংকে, সেখানে 4 মার্কের একটা কোশ্চেন ছিল। তারপর বাবা, হ্যালো, সরি, এক্সট্রিমলি সরি। ওকে, আচ্ছা, ইউপাস লোনের একটা কোশ্চেন ছিল 4 মার্কের, সেটা হচ্ছে কোম্পানি একটা আসছে। তারপর 5 মার্কে যদি কোশ্চেনটা দেখি আমরা, সেখানে ইনভেস্টমেন্ট প্রপার্টি এন্ড অ্যাকুইজিশন কমপ্লায়েন্স, যেটা ফাইন্যান্স কোম্পানি একটার আন্ডারে ছিল 5 মার্কের। তারপর হচ্ছে আপনার 6 নম্বর কোশ্চেনের এ তে যেটা আসছে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কালেকশন এবং ম্যানেজমেন্ট এক্সপেন্স, এটা নিয়ে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল, যেটা 5 মার্কের ছিল। এছাড়া দেখেন আপনার 6 এর বিতে যে কমিশন অর রিমুনারেশন ফর প্রকিউরিং ইন্স্যুরেন্স বিজনেস, এখানে 5 মার্কের একটা কোশ্চেন ছিল। আর লাস্ট যে কোশ্চেনটা ছিল WPPF এর 10 মার্কের। তাইলে আমি যে কোশ্চেনটা অ্যানালাইজ করছি, দেখেন আপনার কোম্পানি অ্যাক্ট এবং ল অ্যান্ড সিকিউরিটি অ্যাক্সেস নিয়ে টোটাল ছিল 50 মার্ক, এখানে 32 আর এখানে 18, দুইটা মিলে ছিল 50 মার্ক। ব্যাংক কোম্পানি অ্যাক্ট ছিল 15 মার্ক, ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 নিয়ে ছিল 5 মার্কস, লেবার অ্যাক্ট নিয়ে ছিল 10 মার্কস, ইন্স্যুরেন্স অ্যাক্ট নিয়ে ছিল 10 মার্কস, আর হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়ে 10 মার্কস ছিল, টোটাল হচ্ছে 100 মার্কস ছিল। তাহলে আমি যে কোশ্চেনের মার্কিংটা করছি, মার্ক ক্যালকুলেশন করছি, মোটামুটি এই মার্ক ক্যালকুলেশন এটাকে চলে আসে। ঠিক আছে, সো এইভাবে আমি আরো কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করছি, যেটা হচ্ছে আপনাদের এখানে যদি আমি দেখাই যে কোন মার্ক থেকে লাস্টে যদি দেয়, তাহলে দেখবেন যে কোম্পানি অ্যাক্ট থেকে, এটা হচ্ছে কোন সেশন, জুলাই অগাস্ট 2024 সেশনে কোম্পানি অ্যাক্ট থেকে 36 মার্ক ছিল, লর যে সিকিউরিটি এক্সচেঞ্জ ছিল থেকে 14 মার্ক ছিল, এর দুইটা মিলে ছিল 50 মার্ক। তারপর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট থেকে 10 মার্কস ছিল, ফাইন্যান্স কোম্পানি থেকে 10 মার্কস, লেবার থেকে ছিল 10 মার্কস, ইন্স্যুরেন্স থেকে 10 মার্কস, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থেকে 10 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কের একটা কোশ্চেন ছিল। তারপর যদি আমি মার্চ এপ্রিল দেখি, মার্চ এপ্রিল আপনি দেখবেন যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট থেকে 22 আর যে সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে ছিল 28, এই দুইটা মিলে 50 মার্ক। তাহলে আপনি দেখেন লাস্ট যে 3টা কোশ্চেন আমরা দেখছি, এই 3টা কোশ্চেনে কোম্পানি অ্যাক্ট এবং সিকিউরিটি এক্সচেঞ্জ এই আইন, এই রুলস গুলো মিলে টোটাল 50 মার্কের কোশ্চেন আসতেছে। তারপর হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট ছিল 20 মার্ক, তারপর ফাইন্যান্স কোম্পানি 4 মার্ক, তারপর লেবার থেকে 10 মার্ক, ইন্স্যুরেন্স থেকে 10 মার্ক, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থেকে 6 মার্ক, টোটাল 100 মার্ক। তাহলে এই যে কোশ্চেন অ্যানালাইসিস করছি, এখন আমি দেখেন প্রত্যেকটা এখানে শর্ট ডিসক্রিপশন অফ কোশ্চেন, কোন এরিয়া থেকে কোশ্চেন গুলো হচ্ছে সেটা কিন্তু আমি এভাবে লিখে ফেলছি। তাইলে আপনারা যদি প্রত্যেকটা কোশ্চেন এভাবে অ্যানালাইসিস করেন, আমার ধারণা আপনারা বুঝে যাবেন যে কোম্পানি একটা কোন এরিয়া থেকে কোশ্চেন হয়, ব্যাংক কোম্পানি একটা কোন এরিয়া থেকে কোশ্চেন হয়, ইন্স্যুরেন্স থেকে কোন এরিয়া থেকে কোশ্চেন হয়, এটা আপনারা মোটামুটি বুঝে যাবেন। আর আপনারা যদি বুঝে যান, তাহলে ওই এরিয়াগুলো যদি আপনারা কভার করেন, আমি মনে করি যে আপনাদের পাস কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, সবাই কোশ্চেন অ্যানালাইসিসটা বুঝতে পারছেন তো, যে আমাদেরকে কোন লয়ের মধ্যে, কোন অ্যাক্টের মধ্যে বেশি ফোকাস দিতে হবে, যে আমি আসলে 2টা এক বা 3টা এক কভার করলেই যে আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, এই ধারণা থেকে বেরিয়ে হবে। আমাকে ফুল 100 মার্ক কভার করতে হলে আমাদেরকে সবগুলো অ্যাক্টে মোটামুটি জানতে হবে, যে সকল ইম্পর্টেন্ট এরিয়াগুলো আছে সেগুলো আমরা কভার করব। এটা হচ্ছে মোটামুটি আমার এই কোশ্চেন অ্যানালাইসিস। আমি ক্লাস যে মেইন ক্লাসে যাওয়ার আগে আমি একটু কোশ্চেন অ্যানালাইসিস এবং সিলেবাস এবং মার্ক অ্যালোকেশন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে তাহলে একটু করতে পারেন কাইন্ডলি। না, ওরকম কোনো কোশ্চেন নেই ভাইয়া, কারণ ধারণা নেই, আগে পড়িনি, ফার্স্ট টাইম আচ্ছা, শুরু ঠিক আছে, করি। তাইলে হচ্ছে আমরা একটু কর্পোরেট আমাদের মেইন ক্লাসে যে টপিকস আছে সেই টপিকসের ক্লাস একটু চলে যাই।
যেটা এখানে আমি সিলেবাসটা অলরেডি আপনাদের সাথে ডিসকাস করছি, তারপর হচ্ছে মার্ক অ্যালোকেশনটা আমি অলরেডি ডিসকাস করছি। তারপর হচ্ছে আজকের যে ক্লাসের কন্টেন্ট, আমরা হচ্ছে 4টা এরিয়া নিয়ে আমরা কথা বলবো আজকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোম্পানি ল, ইন্ট্রোডাকশন। তারপর হচ্ছে কোম্পানির যে লটা আছে সেটা অ্যামেন্ডমেন্ট নিয়ে একটু কথা বলবো। তারপর হচ্ছে একটা কোম্পানি কিভাবে ফরমেশন হয়, তার স্ট্রাকচার কি, তার কনস্টিটিউশন বা ইনকর্পোরেশনটা আমরা একটু জানবো। তারপর 4 নাম্বার এরিয়াতে হচ্ছে আমরা কোম্পানি ফরমেশন এবং স্ট্রাকচার, প্রসিডিউর ফর ফরমেশন এবং রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি, একটা কিভাবে কোম্পানি ফরমেশন করে, তার প্রসিডিউরটা কি এবং কিভাবে আরজিসিতে রেজিস্টার্ড হয়, এই এরিয়াগুলো আজকে আমরা কভার করবো। যেহেতু প্রথম ক্লাস, আমি একটু কন্টেন্ট এরিয়াটা ছোট রাখছি যাতে আমরা ইজিলি একটু শেষ করতে পারি। আচ্ছা, আমরা সবাই জানি যে কোম্পানি অ্যাক্ট যেটা হচ্ছে 1994, যেটা এখন বর্তমানে আবার একটা অ্যামেন্ডমেন্টও হয়েছে। যদি আমরা কোম্পানি অ্যাক্ট 1994 এর মূল প্রিন্সিপালটা জানি, সেটা হচ্ছে কি, হচ্ছে দ্য কোম্পানি অ্যাক্ট 1994 ইজ দ্য প্রিন্সিপাল লেজিসলেশন গভর্নিং দ্য ফরমেশন। এটা হচ্ছে ফরমেশন, অপারেশন, রেগুলেশন এন্ড ডিসোলিউশন অফ কোম্পানিজ ইন বাংলাদেশ। It outlined the right and responsibility of shareholder, director, the process of incorporation, disclosure এবং audit requirement and legal principles such as limited liability এবং separate legal personality। তাহলে কোম্পানির অ্যাক্টের মূল কাজ হচ্ছে একটা বাংলাদেশে যে কোম্পানিগুলো হবে সেগুলো ফরমেশন কিভাবে হবে, সেটা অপারেশন কিভাবে হবে, রেগুলেশনটা কিভাবে হবে এবং ডিসোলিউশনটা কিভাবে হবে, সেই সম্পর্কে তার যে বিধানগুলো আছে, সে গভর্নিং এরিয়াটা সে কভার, এই আইনে কভার করা আছে। তারপর যদি আমরা দেখি এই আইনটা আসলে কে অ্যাডমিনিস্ট্রেট, কার দ্বারা পরিচালিত হয়, কে এটা অ্যাপ্লাই করে, যদি আমি যদি অ্যাডমিনিস্ট্রেট কে, সেটা হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, যেটাকে আমরা বলি আরজিএসসি। এইটাতে কভার করা আছে যে ফরমেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোম্পানি, একটা কোম্পানির যে ফরমেশন এবং তার কি ধরনের বৈশিষ্ট্য হবে সেটা এখানে কভার করা আছে, এবং যে একজন ডিরেক্টর বা শেয়ারহোল্ডার তার রাইট এবং রেসপন্সিবিলিটি কি সেটা এই আইনে কভার করা আছে। এছাড়া স্ট্যাটুটরি যে ডিসক্লোজার, অডিট এবং লিগ্যাল কমপ্লায়েন্স একটা কোম্পানি করতে হয়, সেই জিনিসগুলোকে এই কোম্পানি একটা কভার করা আছে। আচ্ছা, আমরা যদি অ্যামেন্ডমেন্ট দেখি, যে একটা এই কোম্পানি একটা 2020 সালে একটা অ্যামেন্ডমেন্ট আসছে, সেখানে কিছু চেঞ্জ আসছে। যে চেঞ্জগুলো যদি আমরা একটু দেখি যে কি চেঞ্জ আসছে, কি অ্যামেন্ডমেন্ট গুলো কি ছিল। প্রথম অ্যামেন্ডমেন্ট ছিল 1% কোম্পানি ইন্ট্রোডিউসড। আমাদের কোম্পানি অ্যাক্টে 2020-এর আগে, যে অ্যামেন্ডমেন্টের আগে ওপিসি নামে কোনো কিছু ছিল না। এই 1% কোম্পানি, ওপিসি কোম্পানিটা প্রথম ইন্ট্রোডিউস হয় এই অ্যামেন্ডমেন্ট 2020-এর মাধ্যমে। সেখানে একজন সিঙ্গেল ন্যাচারাল পারসন কিভাবে একটা কোম্পানি ফর্ম করবে সেখানে অ্যালাউ করা আছে। আপনারা জানেন যে একটা কোম্পানি অ্যাক্ট 1994 দ্বারা কি আছে, যে মিনিমাম একটা কোম্পানি ইনকর্পোরেট করতে হলে মিনিমাম সদস্য হতে হবে 2জন, ন্যাচারাল পারসন 2জন থাকতে হবে বা 2জন সদস্য হইতে হবে। হ্যাঁ, কিন্তু একজন ব্যক্তি কখনোই কোনো কোম্পানি প্রতিষ্ঠা করতে, ইনকর্পোরেট করতে পারতো না। তাহলে এই আইন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথম যে একজন সিঙ্গেল পারসন একটা কোম্পানি কি করতে পারে, ইনফর্ম করতে পারে এবং পরিচালনা করতে পারে। তাহলে এই যে বিধানটা, যে নিয়মটা, 1% কোম্পানিটা আনার মূল অবজেক্টিভ হচ্ছে যারা এন্টারপ্রেনারশিপ আছে, যারা এসএমই প্রতিষ্ঠান ফর্মালাইজ করে, তাদেরকে উৎসাহিত করার জন্য। মানে হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আছে, যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, তাদেরকে উৎসাহিত করার জন্য এই বিধানটা আনা হয়েছে। এছাড়া এটা হচ্ছে যে সেকশন 21BB তে যে নিউ প্রভিশন গুলো আছে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এছাড়া আরেকটা অ্যামেন্ডমেন্ট এখানে এই 2020-এ আসছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ফাইলিং বা ই গভর্নেন্স, যেটা আগে ছিল না। আগে আমাদের সকল ফাইলিং সবকিছু কি হতো, ম্যানুয়ালি বা হার্ড কপিতে জমা দেওয়া হতো। এখন সেটা ইলেকট্রনিক ফাইলিং সিস্টেমে নিয়ে আসা হচ্ছে। যেমন লিগ্যাল রিকগনিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস এবং ডিজিটাল সিগনেচার, এই জিনিসটা এই নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এবং ফ্যাসিলিটিস অনলাইন সাবমিশন অফ রিটার্ন ডকুমেন্টস টু আরজিএসসি, যে আরজিএসসি তে অনলাইনে রিটার্ন সাবমিট এবং ডকুমেন্ট সাবমিটের যে সুযোগটা এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসছে। তারপর হচ্ছে কিছু কমপ্লায়েন্স মেজার্স আছে, যেমন প্যানেল প্রভিশনস এনহ্যান্স ফর নন কমপ্লায়েন্স, রেজিস্ট্রার গিভেন পাওয়ার টু টেক অ্যাকশন এগেনস্ট
ডিফারেন্ট কোম্পানিজ গুলো। তাহলে এই জিনিসগুলোকে এখানে আনা হয়েছে। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে আর কি কি আনা হয়েছে, যেখানে রিডাকশন ইন হোল্ডিং অফ এজিএম টাইম ফ্রেম। আগে একটা ছিল টাইম ফ্রেম ছিল যে একটা নির্দিষ্ট টাইমের পরে এজিএম করতে হইতো ফার্স্ট কোম্পানির ক্ষেত্রে, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। সেটাকে টাইম ফ্রেমটা, যে টাইম লাইনটা এখন প্রথম এজিএম এর ক্ষেত্রে একটা কোম্পানি ইনকর্পোরেশন হওয়ার 18 মাসের মধ্যে এজিএম করার যে সুযোগটা, এটা আনা হয়েছে। আগে এটা ছিল না, এটা আগে ছিল 15 মান্থ, এখন সেটা 18 মান্থ করা হয়েছে। তারপর হচ্ছে যে রেজিস্ট্রার পাওয়ার টু স্ট্রাইক অফ নেম। তারপর হচ্ছে বলছে রেজিস্ট্রার এম্পাওয়ার টু স্ট্রাইক অফ দ্য নেম এন্ড অফ ডিফারেন্ট কোম্পানিজ আন্ডার সার্টেন কন্ডিশন। তাহলে এই জিনিসটাও এখানে আনা হয়েছে। এছাড়া এই যে আমার 2020 যে অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের ফলে কি ধরনের ইম্প্যাক্ট আসছে, তাহলে আমরা যদি ইম্প্যাক্ট গুলো একটু দেখি, তাহলে দেখবো যে ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনারের জন্য একটা কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য, ইনকর্পোরেট করার জন্য সেটাকে সিম্পলিফাইড করা হয়েছে। তারপর হচ্ছে কমপ্লায়েন্স এবং ট্রান্সপারেন্সি যে কর্পোরেটে, সেটাকে এনহ্যান্স করা হয়েছে। তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ যে ইনিশিয়েটিভটাকে, সেটাকে সাপোর্ট করা হচ্ছে। তারপর হচ্ছে যে এনকারেজ করা হচ্ছে ফর্মালাইজেশন অফ দ্য ইকোনমি। এই যে ইকোনমি যে ফর্মালাইজেশনটা আছে, সেটাকে এনকারেজ করার জন্য এই অ্যামেন্ডমেন্টটুকু আনা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আমাদের সামারি। এছাড়া যদি আমরা একটু পরে যাই যে কোম্পানি আইন সম্পর্কে জানি, তাহলে একটা কোম্পানির কি ধরনের বৈশিষ্ট্য থাকবে, কি ক্যারেক্টারিস্টিক অফ দ্য কোম্পানি। আপনারা দেখবেন যখন আপনারা আপনার ম্যানুয়াল দেখবেন, এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে এবং এগুলো অনেক বড় করে বর্ণনা করা আছে। জাস্ট আপনাদের বোঝার জন্য আমি এখানে নিয়ে আসছি যে একটা কোম্পানি তার মূল বৈশিষ্ট্য কি। তাকে প্রথম বৈশিষ্ট্য যে ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন, তাকে ইনকর্পোরেট একটা কোম্পানি, একটা ইনকর্পোরেট অ্যাসোসিয়েশন, তার কোম্পানি একটা আন্ডারে তাকে ফর্ম দিতে হবে। সে একটা আর্টিফিশিয়াল লিগ্যাল পারসন, তার এক্সিস্টেন্স আছে কি লতে অ্যাক্ট থ্রু ডিরেক্টর, এটা ডিরেক্টরের মাধ্যমে কিভাবে পরিচালিত হবে। তারপর বলছে সেপারেট লিগ্যাল এন্টিটি, এটা একটা লিগ্যাল এন্টিটি, একটা কোম্পানি একটা লিগ্যাল এন্টিটি, সেপারেট লিগ্যাল এন্টিটি। তারপর হচ্ছে বলছে ইন্ডিপেন্ডেন্ট প্রমিস মেম্বার, তার যে শেয়ার হোল্ডার বা মেম্বাররা আছে তাদের কাছ থেকে এই এন্টিটিটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা একটা সেপারেট লিগ্যাল এন্টিটি, তার একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে পারপেচুয়াল সাকসেশন, এটা তার মানে আপনাকে এটা যে একজন সদস্য বা শেয়ার হোল্ডার মারা গেলেই এই কোম্পানি বন্ধ হয়ে যাবে, জিনিসটা এমন না। হ্যাঁ, একটা কোম্পানি তার উইন্ডিং আপ পর্যন্ত যতদিন উইন্ডিং আপ না হবে, এই কোম্পানি কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। একজন শেয়ার হোল্ডার গেলে অন্য শেয়ার হোল্ডার আসবে, একজন মেম্বার চেঞ্জ হলে আরেকজন আসবে, কিন্তু কোম্পানি কখনো কি হবে না, বন্ধ হয়ে যাবে না কারো অ্যাবসেন্সে। সো এই জন্য বলা হচ্ছে যে এটা পারপিচুয়াল সাকসেশন। তারপর হচ্ছে এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। এই কোম্পানির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা লিমিটেড লায়াবিলিটি। এটা লায়াবিলিটি গুলো কি একটা সীমার মধ্যে আবদ্ধ করা হয়েছে, যে সেটা কি, যে লায়াবিলিটি অফ দ্য মেম্বার, যারা শেয়ার হোল্ডার বা মেম্বার, ইজ লিমিটেড। কতটুকু পর্যন্ত লিমিটেড? টু দ্য নমিনাল ভ্যালু অফ শেয়ার হেল্ড বাই দেম। তাদের দ্বারা যতটুকু শেয়ার হোল্ড করা আছে, ওই শেয়ারের যে নমিনাল ভ্যালু, ওই ভ্যালু পর্যন্ত তাদের লায়াবিলিটিটা কি লিমিটেড করা আছে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ট্রান্সফারেবিলিটি অফ শেয়ার। আপনি ইজিলি এই কোম্পানিগুলোর কোম্পানির শেয়ার ট্রান্সফার করা যায়, তবে সেটা শুধু অনলি পাবলিক কোম্পানির ক্ষেত্রে মানে ফ্রিলি করা যায়, কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সেটা আবার একটু রেস্ট্রিকশন আছে। তারপর হচ্ছে এটা এই কোম্পানিগুলো একটা কমন সেল থাকে, যেটা এই কমন সেল দ্বারা এটা পরিচালিত হয়। তারপর হচ্ছে এটা প্রপার্টিগুলো সেপারেট প্রপার্টি থাকে। যেমন যদি কোনো কোম্পানি তার কোন একটা প্রপার্টি করে, কোন একটা ল্যান্ড কিনে, তাহলে এই ল্যান্ড বা প্রপার্টির অ্যাসেটগুলো ওই কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু এগুলোর ওনারশিপ না। সো তাহলে এই কোম্পানির জন্য কি থাকবে, তার সেপারেট প্রপার্টি থাকবে। তাহলে কোম্পানির যে প্রপার্টি, সেগুলো কিন্তু কোনোভাবেই শেয়ার হোল্ডারের প্রপার্টি না, যেহেতু কোম্পানি একটা সেপারেট লিগ্যাল এন্টিটি এবং আর্টিফিশিয়াল লিগ্যাল পারসন। সো সে তার নামে সে কোনো অ্যাসেট ক্রিয়েট করতে পারে, অ্যাসেট হোল্ড করতে পারে, যার ওনারশিপ কোনোভাবেই কোনো শেয়ার হোল্ডার বা মেম্বার না। তারপর হচ্ছে রাইট টু শো বা বি শোর। এখানে বলছে আপনি একটা অ্যাজ এ ন্যাচারাল পারসন মতো, একজন ন্যাচারাল পারসন যেভাবে একজন ব্যক্তি অন্য ব্যক্তি
বিপক্ষে বা সে যদি কোনো কারণে ডিপ্রাইভ হয়, কারো কাছে কোনো কিছু বঞ্চিত হয়, তাহলে সেভাবে যে অন্যের বিরুদ্ধে সে যেমন মামলা করতে পারে, মোকদ্দমা করতে পারে, বা তার ওই ব্যক্তির বিরুদ্ধে কেউ যদি মামলা করতে যেমন পারে, ঠিক একইভাবে কোম্পানির ক্ষেত্রেও কোম্পানি সে মামলা করার রাইট আছে, এবং তার নামেও অন্য কেউ মামলা করার সেটারও রাইট আছে। এটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোম্পানি। এবার আমরা দেখি যদি টাইপ অফ কোম্পানি আন্ডার কোম্পানিজ অ্যাক্ট 1994, যে আমরা এই কোম্পানি অ্যাক্টের মধ্যে আমরা 3 ধরনের কোম্পানিকে আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি এবং 1 পার্সন কোম্পানি। এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, কাদেরকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে? যে বলছে রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার শেয়ার, যে সকল কোম্পানির শেয়ার গুলো ট্রান্সফার শেয়ারের যে রাইটটা সেটাকে রেস্ট্রিক্ট করা আছে, যে একটা সীমার মধ্যে দেওয়া আছে যে এই পর্যন্ত সে ট্রান্সফার করতে পারবে বা এদের কাছে ট্রান্সফার করতে পারবে, আর বাইরে করতে পারবে না। যে রেস্ট্রিকশন দেওয়া আছে সে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সেই রেস্ট্রিকশনটা আছে। একটা বলছে প্রহিবিট পাবলিক ইনভাইটেশন টু বাই শেয়ার অর ডিবেঞ্চার, আপনাকে যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, কোম্পানিগুলোর ক্ষেত্রে বলছে সে পাবলিকলি কোনো শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করতে পারবে না। তারপর হচ্ছে তাদের শেয়ার হোল্ডার মেম্বার বা শেয়ার হোল্ডারের একটা লিমিটেশন আছে, সে ম্যাক্সিমাম 50 জন শেয়ার হোল্ডার হতে পারবে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে, তবে সর্বনিম্ন 2 জন। তবে এক্ষেত্রে কোনোভাবেই এমপ্লয়িরা শেয়ার হোল্ডার হিসেবে কনসিডার হবে না। এখানে বলছে যে 50 জন যখন কাউন্ট করা হবে তখন এমপ্লয়ি যদি থাকে সেটাকে এক্সক্লুড করা হবে। তাহলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা 2 জন, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন। এবার আমরা যদি দেখি পাবলিক কোম্পানির ক্ষেত্রে বলছে যে শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। তাহলে যে সকল কোম্পানির শেয়ার ট্রান্সফারে কোনো রেস্ট্রিকশন নাই সেগুলোকে আমরা ধরবো পাবলিক কোম্পানি। তারপরে পাবলিক কোম্পানি তার শেয়ার বা ডিবেঞ্চার সাবস্ক্রাইব করার জন্য, বাই বা সেল করার জন্য সে পাবলিকলি ইনভাইট করতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড সেটা পারে না। নো ক্যাপ অন নাম্বার অফ মেম্বার্স, মানে শেয়ার হোল্ডার কত হবে সর্বোচ্চ তার কোনো সীমা নাই। সে 500, 1000, 2000, 5000, 1 লাখ, কোনো যত হওয়া সম্ভব হইতে পারে, কোনো সমস্যা নাই। তবে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ 50 জন নির্ধারিত আছে। তবে পাবলিক কোম্পানির ক্ষেত্রে তার মিনিমাম শেয়ার হোল্ডার হইতে হবে বা মেম্বার হইতে হবে 7 জন। 7 জনের কম হলে সেটাকে পাবলিক কোম্পানি করা যাবে না। এবার আমরা যদি 1 পার্সন কোম্পানিকে যদি দেখি, তাহলে আমরা একবার পড়ে আসি যে 1 পার্সন কোম্পানি কি। যে 1 পার্সন, অনলি ওয়ান ন্যাচারাল পার্সন ইজ দ্য শেয়ার হোল্ডার, একজন ব্যক্তি শেয়ার হোল্ডার হবে। তার গভর্নেন্স স্ট্রাকচারটা খুবই সিম্পলিফাইড। তারপরে হচ্ছে যারা সোল প্রোপাইটার আছে, যাদের এটাকে সুইটেবল মনে, তাদের জন্য এটা কি, এই 1 পার্সন কোম্পানিটা কি সুইটেবল, লুকিং ফর লিমিটেড যে লায়াবিলিটি আছে সেটাকে ইয়ে করে তাদের কাছে এই 1 পার্সন কোম্পানিটা হচ্ছে কি যথেষ্ট সুইটেবল মনে করা হয়। তারপর আমরা দেখি যে বেসড অন লায়াবিলিটি স্ট্রাকচার, যদি আমরা লায়াবিলিটি স্ট্রাকচারকে বেস করে দেখি যে আসলে কোম্পানিগুলো কি কয় ধরনের হতে পারে। যেমন আমরা যদি লায়াবিলিটি বেস করি তাহলে 3 ধরনের কোম্পানি আমরা পাই। যেমন একটা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এবং আনলিমিটেড কোম্পানি। যেটা কোম্পানি লিমিটেড বাই শেয়ার, সেক্ষেত্রে বলা আছে মেম্বার লায়াবিলিটি লিমিটেড টু আনপেড শেয়ার ক্যাপিটাল। মানে হচ্ছে যে আনপেড শেয়ার ক্যাপিটাল মিনস হচ্ছে যেটা পেড সেটা তো অলরেডি আপনি পেড করে দিচ্ছেন কোম্পানিকে, আর আপনাকে ওই পরিমাণ লায়াবিলিটি আপনাকে ইম্পোজ করা হবে যতটুকু পর্যন্ত শেয়ারের ক্যাপিটাল আপনি এখনো পেড করেন নাই। অথবা এটা আপনাকে, আমরা আবার এটাকে অন্যভাবে যদি আমি বলি, তাইলে একটা মেম্বারের লায়াবিলিটি কতটুকুই হবে যতটুকু তার যে পরিমাণ শেয়ার সে হোল্ড করে তার নমিনাল ভ্যালু পর্যন্ত, ঠিক আছে। আর কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, এখানে বলা আছে মেম্বার অ্যাগ্রি টু কন্ট্রিবিউট এ ফিক্সড অ্যামাউন্ট আপন উইন্ডিং আপ। এখানে একটা গ্যারান্টি বলা হচ্ছে যে যারা মেম্বার থাকবে তারা একটা ফিক্সড অ্যামাউন্ট কন্ট্রিবিউট করবে যখন ওই কোম্পানিটা উইন্ডিং আপ হবে। এই যে একটা গ্যারান্টি দিচ্ছে, ফিক্সড অ্যামাউন্টের গ্যারান্টি, যার জন্য বলা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। তারপর আরেকটা হচ্ছে আনলিমিটেড কোম্পানি, বলছে এখানে নো লিমিট টু মেম্বার লায়াবিলিটি। এখানে মেম্বার লায়াবিলিটির কোনো লিমিট নাই। তবে এই ধরনের কোম্পানি আমাদের দেশে খুব রেয়ার।
এগুলো খুব কমই হয়, পাওয়া যায় না। তারপর যদি আমরা একটি এডিশনাল নোট দেখি যে ইন্ট্রোডাকশন কোম্পানি ল এর ক্ষেত্রে, যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম হচ্ছে প্রাইমারি রেগুলেটর অথরিটি ফর কোম্পানি রেজিস্ট্রেশন অ্যান্ড কমপ্লায়েন্স। আর ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং যদি দেখি, যে কোম্পানি ইনভলভ ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন অ্যান্ড সার্ভিস ডেলিভারি ফল আন্ডার দিস ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে কর্পোরেশন এবং কোম্পানি যদি আমরা তুলনা করি, তাহলে অল কোম্পানিজ আর কর্পোরেশন, বলছে অল কোম্পানিজ আর কর্পোরেশন বাট নট অল কর্পোরেশন আর গভর্নড বাই দ্য কোম্পানি অ্যাক্ট। তাইলে যত ধরনের কোম্পানি আছে সবই আমরা কর্পোরেশনকে কনসিডার করতে পারবো, কিন্তু সব ধরনের কর্পোরেশনকে আমরা কোম্পানি হিসেবে কনসিডার করতে পারবো না, যেহেতু এগুলো সব কর্পোরেশন কি কোম্পানি এক দ্বারা পরিচালিত না। যেমন সিটি কর্পোরেশন, এটা যেমন হচ্ছে আপনার অন্যান্য, যেমন ওয়াসা, ঢাকা ওয়াসা বলে, চিটাগাং ওয়াসা বলে, তারা কিন্তু প্রত্যেকটা একটা কর্পোরেশন। তাহলে এদেরকে ওরা কিন্তু সেপারেট আইন দ্বারা পরিচালিত, তাদের গভর্নটা কি অন্য আইন দ্বারা, সেপারেট ল দ্বারা। সো এদেরকে আমরা লিমিটেড কোম্পানি বা কোম্পানি বলতে পারবো না। তাহলে আমরা এখানে কর্পোরেশন এবং কোম্পানির একটা পার্থক্য জেনে গেলাম। তারপর এবারে একটু আমি কয়েকটা একটু আপনাদের সকলে একটু রেসপন্স করতে হবে। আমি জাস্ট কয়েকটা কোশ্চেন এখানে করবো, আপনারা একটু সবাই মিলে রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেনটা যদি, ইফ এ শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি ডাইজ, ডাজ দ্য কোম্পানি অটোমেটিক্যালি শাট ডাউন? একটু রেসপন্স করবেন সবাই, হ্যাঁ একটু রেসপন্স No. করবেন। No. কেন না? কেন নো? কোম্পানি তো আলাদা একটা সত্তা, কারণ শেয়ার হোল্ডার তো এখানে ইয়ে করে না। ইফ শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি যায়, এটা কোনো ইম্প্যাক্ট হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে একটা কোম্পানি হ্যাজ এ পারপেচুয়াল সাকসেশন, মিনিং ইট কন্টিনিউয়াস রিগার্ডলেস অফ চেঞ্জ ইন ওনারশিপ। তার ওনারশিপ যে ধরনের চেঞ্জ আসুক না কেন, তার জন্য কি হবে না, এটা বন্ধ হয়ে যাবে না। তারপর আমরা যদি দুই নাম্বার কোশ্চেন দেখি, যে ক্যান এ কোম্পানি বি হেল্ড লাইবল সেপারেটলি ফ্রম ইটস ওনার ফর এ লোন ইট ক্যান নট রিপে? এটার আনসার কেউ দিতে না, পারবেন? এখানে বলা হচ্ছে যে কোম্পানির যদি কোনো লোন থাকে আলাদাভাবে, ওটা ওনারকে ওনার ক্যানট রিপে। হ্যাঁ, ওনার তো ওটা দিবে না, কোম্পানি তো আলাদা একটা সত্তা নাকি। তাহলে আনসারটা একটু আমরা দেখি কি বলা আছে। এখানে বলছে ইয়েস, হ্যাঁ, যে কোম্পানি হ্যাজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি, ক্রেডিটর ক্যান শো দ্য কোম্পানি বাট নট ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার। কারণ ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারকে সে কোনোভাবে কি এটার সাথে এটার জন্য লাইবল করতে পারে না, এক্সেপ্ট ইন স্পেশাল কেসেস। কোনো স্পেশাল কেস না থাকলে সে ওই ক্রেডিটর কি করতে পারবে না, ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারের কে কোনোভাবেই দায় করতে পারবে না। সে প্রয়োজনে কোম্পানির নামে কি করতে পারবে, মামলা করতে পারবে। আচ্ছা, 3 নাম্বার যে কোশ্চেনটা, হোয়াট ডাজ ইট মিন হোয়েন উই সে এ কোম্পানি হ্যাজ লিমিটেড লায়াবিলিটি? What does it mean a company has limited liability? এই যে লিমিটেড লায়াবিলিটি আসলে বলতে আমরা আসলে যখন লিমিটেড লায়াবিলিটি বোঝাচ্ছি, এটা আমরা আসলে কি বুঝি? এটা আমরা কিন্তু একটু কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে আসছি, লিমিটেড লায়াবিলিটি যে কোম্পানি যেটা বলছে যে লায়াবিলিটি, যেটা ওই যে আগের স্লাইডে আপনাকে বললাম যে একটা কোম্পানি দুই ধরনের হতে পারে, যে লায়াবিলিটি বেস 3 ধরনের। একটা যে কি লিমিটেড বাই গ্যারান্টি, তারপর যে লিমিটেড বাই লায়াবিলিটি, আনলিমিটেড কোম্পানি। ওইখানে কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইছি। কিন্তু আমরা দেখি যে it means shareholder are only liable up to amount they invested in share, মানে কতটুকু পর্যন্ত সে লাইবল থাকবে। এখানে লিমিটেড লাইবল বলতে এটাই বোঝাচ্ছে যে একটা শেয়ার হোল্ডার ওই পরিমাণ পোর্শনের জন্য লাইবল যে পরিমাণ সে শেয়ার ইনভেস্ট করছে। দ্যাট মিনস যতটুকু সে শেয়ার হোল্ড করতেছে তার নমিনাল ভ্যালু পর্যন্ত সে লাইবল থাকবে, এর বেশি নয়। এখানে দেয়ার পার্সোনাল অ্যাসেট আর নট অ্যাট রিস্ক। যে কোনো ধরনের কোম্পানির যে কোনো ধরনের লাইবিলিটির জন্য কোনোভাবেই একজন শেয়ার হোল্ডারের পার্সোনাল অ্যাসেট রিস্ক হতে পারে না।
তারপর আরেকটা কোশ্চেন যদি আমরা একটু দেখি যে ইজ এ প্রাইভেট কোম্পানি অ্যালাউড টু ইনভাইট দ্য পাবলিক টু বাই শেয়ার? আমরা তো সবাই রেসপন্স করি, হ্যাঁ। প্রাইভেট কোম্পানি লিস্টেড হলে তো পাবলিককে ইনভাইট করতেই পারবে। আছে ইফ লিস্টেড, আমি বললাম যে ইজ এ পাবলিক প্রাইভেট কোম্পানি অ্যালাউড টু ইনভাইট দ্য পাবলিক টু বাই ইটস শেয়ার? নো নো রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, রেস্ট্রিকশন আছে, কারণ প্রাইভেট কোম্পানিগুলো শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য পাবলিকলি ইনভাইট করতে পারে না, শুধু একমাত্র পাবলিক কোম্পানিগুলো সেটা পারে। এই যে বাই ডেফিনিশন এ প্রাইভেট কোম্পানি ক্যান নট পাবলিকলি ইনভাইট পিপল টু বাই শেয়ার অর ডিবেঞ্চার। তারপর হচ্ছে আমরা এখানে বলছি হোয়েন মাইট দ্য কোর্ট লিফট দ্য কর্পোরেট ভেইল? কখন করতে পারে কোর্ট? এটা তো আমরা দেখি যে ইন এক্সেপশনাল কেসেস লাইক ফ্রড or evasion of law, the court may disregard the company's separate legal personality, hold shareholder personally responsible. ঠিক আছে? তারপর এখানে একটা যদি আমি 7 নম্বর কোশ্চেনটা দেখি যে মিস্টার এক্স and his wife who are only the two shareholder of a private company, they did in an accident. তারা দুজনেই কি হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। Does the company come into an end? নো নো কোম্পানি কখনো এন্ড হবে না। তাহলে এটা আনসার হচ্ছে নো, দ্য কোম্পানি উইল নট কাম ইনটু an end. A company has perpetual succession and is independent of the life of its shareholder. Its existence is not affected in any way by the death and solvency or exist of any shareholder. 8 নম্বর কোশ্চেন একটু দেখেন। এই কোশ্চেনটা আপনারা আপনাদের ম্যানুয়ালে পাবেন যে in XYZ Private Company Limited, it was found that there are in fact 54 members. On an inquiry, it was ascertained that 6 of such members are employees of the company and they have acquired the share while they were employees of the company. Is it necessary to convert the company into public limited company? না, কোম্পানির এমপ্লয় তো কখনো হবে না, শেয়ার হোল্ডার হবে না, মেম্বার হ্যাঁ। হবে না। এই জন্য ওদেরকে বাদ দিয়ে তাহলে 54 থেকে ওদের বাদ দিলে তো 50 নিচে 6 জন থাকে, বাদ এরকম দিতে হবে হচ্ছে। না। হ্যাঁ, তাহলে আমি যদি 54 থেকে 6 জনকে বাদ দিই তাহলে আমার কত হবে? 48 হবে। 8 তাহলে হবে। 48 হলে কি আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি কি রাখতে পারবো? আমার কি পাবলিক থাকতে কোম্পানিতে রূপান্তর করার প্রয়োজন আছে? প্রাইভেট থাকতে পারবে। প্রাইভেট আচ্ছা, থাকতে পারবে। আমরা আনসারটা দেখি কি বলছে। এখানে বলছে প্রাইভেট কোম্পানি অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মাস্ট রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার ইটস শেয়ার। তারপর হচ্ছে প্রহিবিট পাবলিক ইনভাইটেশন টু সাবস্ক্রাইব ফর ইটস শেয়ার অর ডিবেঞ্চার, লিমিট দ্য number of its member to 50 excluding employees who are also member. In the case of XY Private Limited Company, the company has a total 54 member, out of which 6 are employees. These employees member are excluded from the member count under the law. Therefore, the effective number of members is 48, while within the statutory limit of 50 members. Conclusion: it is XY Limited Company Limited remain compliant with the legal requirement for private companies and is not required to convert into public company. যদি আমার ধরেন এক্ষেত্রে যদি আমাদের এই 50 জনের 54 জনের মধ্যে যদি 2 জন এমপ্লয়ি হতো তাহলে আমাদের কি হতো সিনারিওটা? তাহলে 50 ওভার হয়ে যেত, তখন হলো আপনার ই করতে হবে, যে লটা ভায়োলেট করবে। হ্যাঁ, তখন হচ্ছে আমাকে আর এই কোম্পানি প্রাইভেট কোম্পানির মধ্যে আমি থাকতে পারবো না, তখন আমাকে এই কোম্পানিটাকে পাবলিক কোম্পানিতে কি করতে হবে? কনভার্ট করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু প্রসিডিওর ফর ফরমেশন এবং রেজিস্ট্রেশন অফ কোম্পানি। একটা কোম্পানি ফরমেশন এবং রেজিস্ট্রেশনের জন্য কি প্রসিডিওরটা এটা একটু আমরা জানবো। এটা জাস্ট প্র্যাকটিক্যাল, আপনাদেরকে এটা একটু প্র্যাকটিক্যাল আকারে আমি নেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা ওইভাবে কাজ করতে গেলে এটা একটু অ্যালাইন করতে পারেন। প্রথম নেম ক্লিয়ারেন্স। একটা কোম্পানি যদি আপনি প্রতিষ্ঠা করতে হয় আপনাকে নেম ক্লিয়ারেন্স নিতে হবে, যদিও প্র্যাকটিক্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য নেম ক্লিয়ারেন্সের এখন আর প্রয়োজন নাই, আগে ছিল, কিন্তু পাবলিক কোম্পানি করতে হলে আপনাকে নেম ক্লিয়ারেন্স নিতে হবে।
প্রাইভেট কোম্পানি করতে হলে নিতে হবে না। তবে এছাড়া আপনি যদি 28 কোনো ধরনের দাতব্য সংস্থা নন প্রফিট অর্গানাইজেশন কোম্পানি করতে চান, সেক্ষেত্রে আপনাকে নেম ক্লিয়ারেন্স নিতে হয়। ঠিক আছে, সো প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে নেম ক্লিয়ারেন্স দিতে হবে। এক্ষেত্রে আপনাকে ইউনিক একটা নেম চয়েস করতে হবে। সেক্ষেত্রে এটা আরজিএস যে পোর্টাল আছে, সে পোর্টালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সে পোর্টালে আপনাকে নেম ক্লিয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই নেম ক্লিয়ারেন্সের সেকশনটা হচ্ছে 11। আপনাকে এনশিওর করতে হবে যে কোনো ধরনের সিমিলার বা আইডেন্টিক্যাল নেম যেটা অলরেডি কোম্পানি আরজিএসির মধ্যে নিবন্ধনকৃত আছে, এই ধরনের কোনো নাম নেওয়া যাবে না। যদি আপনি নেন তাহলে আপনার নেম ক্লিয়ারেন্সটা রিজেক্ট হয়ে যাবে। সো টু অ্যাভয়েড দ্য রিজেকশন, আপনাকে নন আইডেন্টিক্যাল আর সিমিলার অর টু এক্সিস্টিং কোম্পানিজের নামগুলোকে কি করতে হবে, চয়েস করতে হবে, যেগুলো আইডেন্টিক্যাল না এবং সিমিলার না। দেন হচ্ছে আপনার যখন নেম ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, তখন আপনাকে MOA মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা কি করতে হবে, ড্রাফট করতে হবে। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে কি থাকবে? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কোম্পানির নেম থাকবে, রেজিস্টার অফিস অ্যাড্রেস থাকবে, অবজেক্টিভ অফ দ্য কোম্পানি, কোম্পানির মেইন যে অবজেক্টিভ গুলো সেগুলো থাকবে, লাইবিলিটি অফ দ্য মেম্বারগুলোরা কি কাজ করতে পারবে, তাদের লাইবিলিটি গুলো কি হবে সেটা এখানে উল্লেখ করা থাকবে, এবং কোম্পানির অথরাইজ ক্যাপিটালটা এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে থাকবে। সো এই জিনিসগুলোকে রেখে আপনাকে একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি করতে হবে, ড্রাফট করতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ড্রাফট করতে হবে। সেখানে ইন্টারনাল ম্যানেজমেন্ট রুলস, ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট, মিটিং প্রসিডিওর, শেয়ার ট্রান্সফার প্রসেসগুলো এখানে থাকবে এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে। এক্ষেত্রে আপনার কি করতে হবে, অ্যাকশনগুলো কি হবে? এখানে ড্রাফট মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন এবং সিগনেচার অফ অল সাবস্ক্রাইবার আর রিকোয়ার্ড ইচ ইন দ্য প্রেজেন্স অফ অ্যাট লিস্ট 2 উইটনেস। আপনাদের যখনই শেয়ার হোল্ডাররা সাবস্ক্রাইবাররা সাইন করবে, সেই পেজে অবশ্যই মিনিমাম 2 জন উইটনেস, যেটা সাক্ষী আছে, 2 জন সাক্ষীর প্রেজেন্স বা তাদের স্বাক্ষর থাকতে হবে। এই জিনিসগুলো আপনাকে সেকশন 17 এবং 18 নম্বরে ডিসক্রাইব করা আছে। এক্ষেত্রে বলছে যে দিস ডকুমেন্ট ডিফাইন দ্য কোম্পানি অবজেক্টিভ অ্যান্ড ইন্টারনাল রেগুলেশন। তাহলে এই যে ড্রাফট MOA এবং AOA, এগুলো হচ্ছে যে কোম্পানির যে অবজেক্টিভটা এবং ইন্টারনাল যে রেগুলেশন গভর্নেন্সটা, সেটাকে এখানে ডিফাইন করা থাকবে সুস্পষ্ট আকারে। তারপর হচ্ছে প্রসিডিউর অফ রিকোয়ার্ড ফর্ম। আপনাদের কিছু ফর্ম এখানে ফিল আপ করতে হবে। যেমন আপনার ফর্ম 1 যেটা হচ্ছে রেজিস্ট্রেশন কোম্পানি ডিক্লারেশন, তার ফর্ম হচ্ছে 6 নোটিশ অফ সিচুয়েশন অফ রেজিস্টার অফিস, তারপর হচ্ছে 9 ফর্ম সেটা কনসেন্ট অফ ডাইরেক্টর, যাদেরকে ডাইরেক্টর অ্যাপয়েন্ট করবেন তাদের কনসেন্ট। তারপর হচ্ছে ফর্ম 10 যেখানে লিস্ট অফ পারসনস কনসেন্টিং টু বি ডিরেক্টর, যাদেরকে আপনি ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করতেছেন তাদের নাম লিস্ট থাকবে। তারপর হচ্ছে 12 ডিরেক্টর, ম্যানেজার বা ম্যানেজিং এজেন্ট যারা থাকবে তাদের পার্টিকুলার ডিটেলস থাকবে। তারপর হচ্ছে অল ফর্মগুলো এনশিওর করতে হবে যে আর অ্যাকুরেটলি কমপ্লিটেড এবং সাইন্ড, যেখানে সিগনেচার প্রয়োজন আছে সেগুলো যেন থাকে। তারপর হচ্ছে এই ডকুমেন্টগুলোকে আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইন সাবমিশন এবং পেমেন্টে আপনাকে আরজিএস এর পোর্টালে এই অল ডকুমেন্ট এবং ফর্মগুলো সাবমিট করতে হবে। তারপর হচ্ছে সেখানে সাবমিট করার পরে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, রেজিস্ট্রেশন ফি কত হবে, একটা পে স্লিপ জেনারেট হবে এবং স্ট্যাম্প ডিউটি সহ। এই জিনিসটা বেস হয়ে আসবে কিভাবে, অথরাইজ ক্যাপিটাল, আপনার এই কোম্পানির অথরাইজ ক্যাপিটালটা কত, তার উপর ভিত্তি করে ওই টাকাটা রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটিটা আসবে। তারপরে ওই পে স্লিপে যে ডিজেনারেটেড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আরজিএস দেওয়া আছে সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। আর সেটাকে পেমেন্ট করার পরে সেই পেমেন্ট স্লিপটা আপনারা রিটার্ন করে রাখবেন ফিউচার রেফারেন্সের জন্য। তারপর হচ্ছে আপনাদেরকে অনলাইনে সাবমিট করার পরেও আপনাদেরকে হার্ড কপি সাবমিট করতে হবে। হার্ড কপি সাবমিটের ক্ষেত্রে আপনাকে আফটার অনলাইন সাবমিশন এন্ড পেমেন্ট সাবমিট হার্ড কপি টু অফ অল ডকুমেন্টস টু আরজিএসসি। তারপরে আপনি যে পেমেন্ট করছেন সেই পেমেন্টের প্রুফ দিতে হবে এবং এডিশনাল রিকোয়ার্ড ডকুমেন্ট যা আরজিএসসি চাইবে সেই ডকুমেন্টগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তারপরে যে ডকুমেন্টগুলো আপনি আরজিএসসিতে অনলাইনে হার্ড কপি সাবমিট করছেন সেগুলো অবশ্যই সাইন্ড হতে হবে এবং নোটারাইজ যেখানে প্রয়োজন সেখানে নোটারাইজ করে দিতে হবে। এই সকল অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আরজিএসসি যদি মনে করে সবকিছু ওকে আছে, তখন সে আপনাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিবে।
সেখানে আপনার ভেরিফিকেশন আরজিসি উইল ইস্যু দ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। সেই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ডিটেলস আপনি সেকশন 29 আপনারা পাবেন। এখানে ইফেক্টটা কি, যখনই আপনি এই সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশনটা পাবেন তখনই আপনি একটা লিগ্যাল এন্টিটি হিসেবে ফর্ম করে ফেললেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি ইট ক্যান কমেন্স বিজনেস অপারেশন আন্ডার ইটস রেজিস্টার্ড নেম, যে নামে আপনি ইনকর্পোরেশন সার্টিফিকেটটা পাইছেন সে নামে আপনাকে বিজনেসটা আপনি অপারেশন শুরু করতে পারবেন। তারপর হচ্ছে যে পোস্ট ইনকর্পোরেশন কমপ্লায়েন্স, আপনার পোস্ট ইনকর্পোরেশন যে কমপ্লায়েন্স গুলো কি, সেটা হচ্ছে যে আপনাকে ডিসপ্লে কোম্পানি নেম এন্ড রেজিস্টার্ড অফিস অ্যাড্রেস পার্মানেন্টলি তার মেনটেন করতে হবে। স্ট্যাটাসে কিছু রেজিস্টার বুক আছে বা রেজিস্টার আছে, রেকর্ড আছে, সেগুলোকে আপনাদেরকে মেনটেন করতে হবে। আপনাকে বোর্ড মিটিং, জেনারেল মিটিং এগুলো আপনাকে নিজস্ব টাইমের মধ্যে হেল্প করতে হবে। তারপর হচ্ছে আরজিসি তে প্রতি বছর অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং রিটার্ন ফাইল করতে হবে। এবার আন্ডারস্ট্যান্ডিং মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরান্ডাম আর্টিকেলস আন্ডারস্ট্যান্ডিং যদি আমি একটু বলি যে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন আসলে কি, এখানে কি ডিফাইন করা থাকে। এখানে মেইনলি এক্সটার্নাল যে প্যারামিটার গুলো বা স্কোপ গুলো থাকে, যেমন একটা শেয়ার হোল্ডার কি ধরনের বিজনেস করতে পারবে, একটা কোম্পানি তার কি ধরনের লোন লাইবিলিটির সাথে বা সেই ধরনের মর্টগেজ করতে পারবে এক্সটার্নাল পার্টির সাথে, এই ধরনের অবজেক্টিভ গুলো সব কিন্তু আপনার এই মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকে। এটা হচ্ছে কোম্পানির মূল অবজেক্টিভ, এর বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ একটা কোম্পানির থাকে না। আর এই মেমোরান্ডাম অ্যাসোসিয়েশন একবার যদি ইনকর্পোরেট হয়ে যায় সেটা ইজিলি চেঞ্জ করা যায় না, যদিও চেঞ্জ করতে হয় তখন কিন্তু আপনাকে সেই হাইকোর্টের পারমিশন নিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আপনি ইন্টারনালি নিজস্ব কোনো রেগুলেশন নিয়ে আরজিসিতে অ্যাপ্লাই করে চেঞ্জ করা যাবে না। একটা ওয়ার্ডও আপনি চেঞ্জ করতে হলে আপনাকে হাইকোর্টের পারমিশন নিতে হবে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের। তারপর হচ্ছে আর্টিকেলস অ্যাসোসিয়েশন আসলে কি থাকে। আর্টিকেল অ্যাসোসিয়েশনটা হচ্ছে সাধারণত যে ইন্টারনাল ম্যানেজমেন্ট, একটা কোম্পানি কিভাবে পরিচালিত হবে, তার ইন্টারনাল ম্যানেজমেন্টটা কি হবে, কিভাবে প্রসিডিউরটা করবে, সব কিছু এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন থাকে। আপনারা চাইলে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন টাইম টু টাইম চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার জেনারেল মিটিং রেজুলেশন করে সেই রেজুলেশনকে অ্যাপ্লাই করে আরজিসিতে অ্যাপ্লাই করে সেটাকে চেঞ্জ করা যায়। এক্ষেত্রে হাইকোর্টের পারমিশনের প্রয়োজন হয় না। তারপর হচ্ছে এখানে একটা জিনিস হচ্ছে রেগুলেশন অফ শিডিউল 1 ইন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, যে শিডিউল 1 এর যে জিনিসগুলো আছে কোম্পানি অ্যাক্টের, সেখানে কিছু রেগুলেশন আছে, সেই রেগুলেশন গুলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে থাকতে হবে, ম্যান্ডেটরি। বলছে আপনাকে যে আপনি যখন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটা তৈরি করবেন আপনাকে এই ক্লজ গুলো, এই রেগুলেশন গুলো আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে অবশ্যই থাকতে হবে, ম্যান্ডেটরি থাকতে হবে। যেমন ডিফারেন্ট প্লেস এন্ড অ্যাডজনমেন্ট মিটিং থাকতে হবে, সিগনেচার অফ প্রক্সি, এই সিগনেচার অফ প্রক্সি সিগনেচার করতে পারবে কিনা এই বিধানটা থাকতে হবে। একজন শেয়ার হোল্ডার ডিরেক্টরের কোয়ালিফিকেশন কি থাকবে সেটা নিয়ে বিধান থাকতে হবে। তারপর হচ্ছে ডিফেক্ট ইন অ্যাপয়েন্টমেন্ট নট টু ইনভ্যালিড অ্যাক্ট অফ ডিরেক্টর, সে কখন একজন ডিরেক্টরের কাজগুলো ইনভ্যালিডেট হবে না, এবং এই জিনিসগুলোকে আপনাদেরকে 94 যে রেগুলেশনটা আছে সেগুলো নিয়ে বিধান আপনাদেরকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে থাকতে হবে। তারপর হচ্ছে ইন্টিরিয়াম ডিরেক্টর ইন্টিরিয়াম ডিভিডেন্ড দিতে পারবে কিনা দিতে পারবে এটা নিয়ে বিধান থাকতে হবে। তারপর বুকস অফ অ্যাকাউন্ট হেড অফিসে থাকবে, এটা ডিরেক্টর জন্য ওপেন থাকবে কিনা সে নিয়ে বিধান থাকতে হবে। তারপর হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কন্টেন্ট গুলো থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অডিটরের বিধান থাকতে হবে। তারপর হচ্ছে নোটিশ স্ট্যান্ডিং এর যে প্রভিশনটা আছে সেগুলো আপনাদেরকে এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে এই বিধানগুলো ম্যান্ডেটরি রাখতে হবে। আপনি যদি না রাখেন তাহলে আপনার এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মানে ফুললি কমপ্লিট হবে না। আর যদি আপনি না রাখেন তাও এই বিধানগুলো আপনার কোম্পানির জন্য প্রযোজ্য এটা ধরে নেওয়া হবে। তারপর হচ্ছে আর পাবলিক কোম্পানির জন্য তাদের যদি পাবলিক কোম্পানি ছাড়া প্রাইভেট পাবলিক কোম্পানির যদি কোনো প্রাইভেট সাবসিডি থাকে তাদের জন্য কিছু এডিশনালি ম্যান্ডেটরি রেগুলেশন আছে, যেমন 78, 79, 80, 81 এবং 82। একটা হচ্ছে যে ডিরেক্টর ডিসকোয়ালিফিকেশন, রোটেশন অফ ডিরেক্টর, ডিটারমিনেশন অফ রিটায়ারিং ডিরেক্টর, এলিজিবিলিটি ফর রি ইলেকশন, জেনারেল মিটিং টু ইলেক্ট ডিরেক্টর, এই জিনিসগুলোকে এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে রাখতে হবে
প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানির ক্ষেত্রে, অথবা পাবলিক কোম্পানির যদি কোনো সাবসিডিয়ারি প্রাইভেট কোম্পানি থাকে তাদের ক্ষেত্রেও এই ম্যান্ডেটরি রেগুলেশন গুলো রাখতে হবে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে। তাহলে আমরা যদি কি পয়েন্টগুলো দেখি, ইফ দ্য আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অমিট এনি ম্যান্ডেটরি রেগুলেশন, যদি কোনো কিছু ম্যান্ডেটরি রেগুলেশন অমিট থাকে তাহলে দিস রেগুলেশন অটোমেটিক্যালি অ্যাপ্লাই অ্যান্ড এনি কন্ট্রারি প্রভিশন আর ভয়েড। যদি এই প্রভিশনের যদি কোনো কিছু কন্ট্রারি হয় সেই প্রভিশনগুলো কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। আর এই প্রভিশনগুলো অটোমেটিক্যালি ওই কোম্পানির জন্য অ্যাপ্লাই হবে। তারপর হচ্ছে কোম্পানি ক্যান অ্যাডপ্ট all or any of the regulation in Schedule 1 but must include the mandatory ones as specified. আপনাকে আপনি যে কোনো ধরনের রেগুলেশন আপনি শিডিউল 1 থেকে নিতে পারেন, তবে ম্যান্ডেটরি যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে। তারপর বলছে যে কেয়ারফুলি ড্রাফটিং অফ আর্টিকেলস ইজ এসেনশিয়াল টু এনশিওর কমপ্লায়েন্স এন্ড রিফ্লেক্ট দ্য কোম্পানি স্পেসিফিক নেম। আর এই জিনিসগুলো সম্পূর্ণ আপনি সেকশন 17, যেটা হচ্ছে আপনার 17(2) তে আপনারা পাবেন যদি আপনারা সেকশন 17(2) দেখেন। এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে একটা কোম্পানি একটা ফরমেশন এবং তার কিভাবে প্রসিডিউর করবে, গঠন করবে, তার ফরমেশনটা আমরা ফুল প্রসেসটা দেখাইছি। এবার আমরা একটা কোম্পানির কনস্টিটিউশন আর ইনকর্পোরেশন সম্পর্কে একটু জানবো। যে কনস্টিটিউশনের ক্ষেত্রে যে প্রথমটা হচ্ছে প্রি ইনকর্পোরেশন কন্ট্রাক্ট। একটা কোম্পানি ইনকর্পোরেশন আগে কোন ধরনের কন্ট্রাক্ট সাইন করতে পারে কিনা, তার লিগালি কি বলে, আইনে কি বলা আছে, যে লিগ্যাল প্রিন্সিপাল যেটা হচ্ছে যে একটা কোম্পানি ক্যান নট বি বাউন্ড বাই কন্ট্রাক্ট মেড বিফোর ইটস ইনকর্পোরেশন। এটার একটা কেস রেফারেন্স আছে, সেই কেস রেফারেন্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে একটা কোম্পানি যে তার লিগালি ইনকর্পোরেট আগে যে কোনো কন্ট্রাক্ট সাইন করতে পারে না সেটা এখানে বলা আছে। তার প্র্যাকটিক্যাল টিপ হচ্ছে যে প্রমোটার শুড ওয়েট, যদি কোনো কন্ট্রাক্ট যদি সাইন করতে হয় নিউ কন্ট্রাক্ট, তাহলে যে প্রমোটাররা আছে তাদেরকে ইনকর্পোরেশন পর্যন্ত ওয়েট করতে হবে এবং এনশিওর করতে হবে যে এই নিউ কন্ট্রাক্ট ইজ সাইন আফটারওয়ার্ড, মানে ইনকর্পোরেশনের পরেই যে এই নতুন কন্ট্রাক্টটা সাইন হয়েছে সেটাকে এনশিওর করতে হবে। তারপর হচ্ছে সার্টিফিকেশন অন ইনকর্পোরেশন। এই সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশনের ক্ষেত্রে আমি বলছি, যেটা বলা আছে যে এটা 25 সেকশনে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সম্পর্কে বলা আছে। তাহলে এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কে দেয়, আরজিএসসি দেয়। এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন একটা কোম্পানির কনক্লুসিভ এভিডেন্স, যে সে যে একটা লিগ্যাল এন্টিটি তার জন্য এটা কনক্লুসিভ এভিডেন্স হচ্ছে তার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। কোম্পানিজ লিগ্যাল এক্সিস্টেন্স স্টার্ট ফ্রম দ্য ডেট অফ ইনকর্পোরেশন। এই ইনকর্পোরেশন সার্টিফিকেটে যে ডেটটা দেওয়া থাকবে তার লিগ্যালি তার এক্সিস্টেন্সটা ওই দিন থেকে স্টার্ট হবে। আর এই দিনের আগে কোনো ধরনের ইরেগুলারিটির জন্য প্রমোটারদের বা অন্য কোনো কারো কোম্পানিকে চ্যালেঞ্জ করতে পারবে না। এখানে বলছে ক্যান নট বি চ্যালেঞ্জ লেটার ফর প্রাইয়ার ইরেগুলারিটি। এই ইনকর্পোরেশন ডেটের পরে কেউ তার পূর্বের কোনো কাজের জন্য ইরেগুলারিটির জন্য কোম্পানিকে চ্যালেঞ্জ করতে পারবে না। তারপরে আমরা যদি দেখি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যদি দেখি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা হচ্ছে সেকশন 5 এ বলা আছে। এটা হচ্ছে কি ফিচারগুলো কি, যে সেট আউট দ্য কোম্পানি স্ট্রাকচার এবং অবজেক্টিভস এবং টাইপ অফ কোম্পানি, কি ধরনের টাইপ কোম্পানিজ সেটা এই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে বলা আছে, যে লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি বা আনলিমিটেড। আমরা অলরেডি এই লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি এবং আনলিমিটেড কোম্পানি সম্পর্কে জেনে আসছি। একই সেম জিনিস এখানে আবার দেওয়া হয়েছে। এবার আমরা অল্টারেশন অফ মেমোরেন্ডাম। একটা কোম্পানির যদি মেমোরেন্ডাম, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে খুব, এইখান থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসতে পারে। সো এই জিনিসগুলো আপনারা টু দা পয়েন্টে মাথায় রাখতে হবে। যে একটা মেমোরেন্ডাম যদি আমি অল্টার করি, পরিবর্তন করি, কোনো কিছু চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করতে পারবো? তাহলে এর বিধানটা হচ্ছে কি, প্রভিশনটা হচ্ছে সেকশন 12 এবং কি 13 বলা আছে। তাইলে আমাকে যদি কোনো একটা অল্টারেশন মেমোরেন্ডাম আমি অল্টার করতে চাই, তাহলে আমাকে স্পেশাল রেজুলেশন করতে হবে। কন্ডিশন হচ্ছে স্পেশাল রেগুলেশন। তার রিকোয়ার কোর্ট কনফার্মেশন, মানে হাইকোর্ট থেকে কনফার্মেশন নিতে হবে। তারপরে বলছে নোটিশ মাস্ট বি সার্ভ টু অ্যাফেক্টেড, যে ক্রেডিটর আছে, যারা ক্রেডিটর এই কোম্পানি, তাদেরকে নোটিশ সার্ভ করতে হবে যে আপনি মেমোরেন্ডাম যে চেঞ্জ করতেছে এটা নিয়ে তাদেরকে নোটিশ দিতে হবে। তারপরে বলছে যে কোম্পানি
may alter its memorandum regarding its objective by passing special resolution. বলছে নিচের যে অবজেক্টিভ গুলো আছে শুধু ওই অবজেক্টিভ গুলোর জন্য সে মেমোরান্ডাম চেঞ্জ করতে পারবে, এছাড়া সে পারবে না। তাহলে অবজেক্ট গুলো কি? তাহলে আপনাকে যদি কোনো একটা কোশ্চেন পরীক্ষায় আসে যে এই অবজেক্টিভ এই কারণে সে মেমোরান্ডাম চেঞ্জ করতে চাচ্ছে বা সে করতে চাচ্ছে, সে কি পারবে কিনা, তাহলে আপনাকে দেখতে হবে যে এই অবজেক্টিভ গুলো এর মধ্যে পড়তেছে কিনা। যদি এর মধ্যে না পড়ে তাহলে আপনাকে অপিনিয়ন দিতে হবে যে কোম্পানি এই কারণে মেমোরান্ডাম কি অল্টার করতে পারবে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে কোন কোন অবজেক্টিভ গুলো, সেটা হচ্ছে যে ইমপ্রুভ ইফিসিয়েন্সি ইকোনমি বিজনেস অপারেশন। যদি কোনো বিজনেস অপারেশনে ইমপ্রুভ করতে চায় বা ইফিসিয়েন্সি বা ইকোনমি যদি ইমপ্রুভ করতে চায়, সেক্ষেত্রে চাইলে সে এই মেমোরান্ডাম অল্টার করে ওই কাজটা ওই বিজনেসের ওই এরিয়াটাকে সে ইনক্লুড করতে পারে যেটা আগে ছিল না। তারপরে অ্যাচিভ ইটস মেইন পারপাস থ্রু নিউ অর বেটার মিনস। হ্যাঁ, তার মেইন পারপাস যদি সে নতুন ভাবে যদি নতুন আঙ্গিকে যদি সে অ্যাচিভ করতে চায় তাইলেও সেটাকে চেঞ্জ করতে পারবে। বলছে এক্সপার্ট অর চেঞ্জ ইটস অপারেশনাল এরিয়া। যদি তার অপারেশনাল এরিয়া যদি সে এক্সপান্ড করতে চায় অথবা চেঞ্জ করতে চায় তাহলেও সে এই মেমোরান্ডামটা চেঞ্জ করা যাবে। কম্বাইন উইথ আদার সুইটেবল বিজনেস। যদি আপনি কোনো অন্যান্য সুইটেবল বিজনেসের সাথে আপনার এই বিজনেসটা কম্বাইন করতে চান সেক্ষেত্রে আপনি অল্টার করতে পারবেন। তারপর রেস্ট্রিক্ট অর অ্যাবেন্ডন এনি এক্সিস্টিং অবজেক্ট। যদি আপনি কোনো একটা অবজেক্ট যদি এক্সিস্টিং অবজেক্টে আপনি বন্ধ করে দিতে চান বা বাদ দিতে চান সেক্ষেত্রে আপনি অল্টারেশনটা করতে পারবেন। সেল অর ডিসপোজ অফ ইটস আন্ডারটেকিং। তারপর হচ্ছে অ্যামালগামেট উইথ আদার এন্টিটি। আদার এন্টিটি যদি আপনি অ্যামালগামেট করতে চান বা মার্জার করতে চান সেক্ষেত্রে আপনি অল্টারেশন মেমোরান্ডাম অল্টারেশন করতে পারবেন। তাহলে এই এরিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে আপনারা কোশ্চেন পরীক্ষা থাকতে পারে এটা নিয়ে কোশ্চেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। যদি না, কোশ্চেন থাকে question তাহলে নেই। কোশ্চেন রেজ করবেন, ঠিক আছে? জি। তারপর হচ্ছে alteration of memorandum. However, such alteration require confirmation by the High Court. The court must be satisfied that কোর্ট অবশ্যই এটা স্যাটিসফাইড হতে হবে যে অ্যাডভোকেট নোটিশ হ্যাজ বিন গিভেন টু অ্যাফেক্টেড পার্টিস। সেটা ইনক্লুডিং থাকবে কে, শেয়ার হোল্ডাররা, ক্রেডিটর যারা আছে তারা থাকতে হবে, বা ডিবেঞ্চার হোল্ডার, তাদের মানে যত ধরনের অ্যাফেক্টেড পার্টি আছে বিজনেসের সাথে রিলেটেড সবাইকে আপনাকে অ্যাডভোকেট নোটিশ দিতে হবে। তারপরে ক্রেডিটর্স এন্টাইটেলড টু অবজেক্ট হ্যাভ এদার কনসেন্টেড, বিন পেইড, হ্যাড ক্লেম সেটেলড আর বিন আদারওয়াইজ সিকিউরড। ঠিক আছে? সো এই জিনিসগুলোকে সে কোর্ট যখন স্যাটিসফাইড হবে তখনই আপনাকে এই কোর্ট এটা অল্টার করার জন্য আপনাকে কনফার্মেশন দিবে। এবার হচ্ছে চেঞ্জ অফ কোম্পানি নেম। যদি আমরা একটা কোম্পানির নেম চেঞ্জ করতে চাই, এই চেঞ্জ অফ কোম্পানি নেম যদি আপনি লাস্ট 4-5টা কোশ্চেন দেখেন, মিনিমাম 2টা কোশ্চেন, 2টা থেকে 3টা এক্সামে চেঞ্জ অফ কোম্পানির নেমের চেঞ্জ নিয়ে কোশ্চেন আসছে। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সেকশন 11। সেকশন 11-এ এই চেঞ্জ অফ কোম্পানি সম্পর্কে বলা আছে, নেম চেঞ্জের কথা। সেখানে হচ্ছে যে প্রসেসটা কি, সেখানেও বলছে যে আপনাকে রেজুলেশন করতে হবে, স্পেশাল রেজুলেশন করতে হবে, আর রেজিস্ট্রার অ্যাপ্রুভাল লাগবে। সেক্ষেত্রে আপনাকে স্পেশাল রেজুলেশন করতে হবে না, সেই রেজুলেশনটা রেজিস্ট্রার দ্বারা অনুমোদিত, আপনাকে রেজিস্ট্রার কাছে ফাইল করে সেটা অ্যাপ্রুভাল নিতে হবে। রেজিস্ট্রার ইস্যু নিউ সার্টিফিকেট উইথ চেঞ্জ নেম। তাহলে আপনি যখন নেম চেঞ্জ করবেন কোম্পানির নাম, তখন রেজিস্ট্রার কি করবে, আপনাকে নতুন ইনকর্পোরেশন সার্টিফিকেট দিবে এবং সেখানে নতুন নামটা ইনক্লুড করে দিবে। আপনি নাম যেভাবেই চেঞ্জ না করেন, আপনার যে কোম্পানির যে রাইট এবং অব্লিগেশন যেটা আছে এটা কোনোভাবে এফেক্ট হবে না। যে রাইট এবং অব্লিগেশন আছে যেটা যেমন আছে অ্যাজ ইট তেমনই থাকবে। সো রাইট এবং অব্লিগেশন রিমেন আনএফেক্টেড। তারপর হচ্ছে নেম আইডেন্টিফিকেশন। আমাদের এই নেম আইডেন্টিফিকেশনের একটা অ্যামেন্ডমেন্ট 2020-এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখানে একটা ক্লজ ইনসার্টেড হয়েছে। এখানে নেমের ক্ষেত্রে পাবলিক কোম্পানির ক্ষেত্রে বলছে পিএলসি, পাবলিক লিমিটেড কোম্পানি থাকতে হবে, আর প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বলছে লিমিটেড বা এলটিডি থাকতে হবে, আর ওপিসির ক্ষেত্রে ওপিসি অথবা 1% কোম্পানি থাকতে হবে। এবার আমরা একটু প্রসপেক্টাস সম্পর্কে জানি।
প্রসপেক্টাসটা আসলে কি? আপনার হয়তো আমরা এটা এই প্রসপেক্টাস যারা প্রাইভেট কোম্পানি তাদের সাথে হয়তো পরিচিত না, যারা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি বা শেয়ার হোল্ডার স্টক এক্সচেঞ্জে যাদের ইয়ে আছে, অ্যানলিস্টেড আছে, তাদের সাথে ওই সকল কোম্পানি যারা জড়িত আছেন তারা হয়তো এই প্রসপেক্টাস সম্পর্কে ধারণা আছে। এই প্রসপেক্টাসটা আসলে কি? এই প্রসপেক্টাসটা আসলে একটা পাবলিক ইনভাইটেশন। একটা কোম্পানি তার শেয়ার বা ডিবেঞ্চার বাই করার জন্য একটা পাবলিকলি সে এটা ডিসক্লোজ করে। ইনভাইটেশন, যে আমরা একটা ইনভাইটেশন পাঠাই না, দ্যাট মিনস এটা ওয়ান কাইন্ড অফ একটা ইনভাইটেশন। তবে এই ইনভাইটেশনটার ক্ষেত্রে আপনি যে শুধু চাইলেই ইনভাইটেশন করতে পারবেন এটা পারবেন না, আপনাকে একটা প্রসেসের মধ্যে ইনভাইটেশনটা করতে হবে। তাহলে আমরা একটু জানি এটা কিভাবে করতে হয়। বলছে যে ইট ইনক্লুডস ডকুমেন্ট লাইক নোটিশ, সার্কুলার, অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং পাবলিক ডিপোজিট অর ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে একটা যেমন নোটিশ, সার্কুলার বা অ্যাডভার্টাইজমেন্টের মতো। এটার মেইন ফিচার্স হচ্ছে issued or described as prospectus, serve as a formal invitation to the public, aim to raise fund by offering share or debenture. ওকে, তাহলে এটাকে এটার উদ্দেশ্য হবে কি? ফান্ড রেজ করা, কি শেয়ার এবং ডিবেঞ্চার অফার করে। তারপর হচ্ছে যে স্টেটমেন্ট ইন লিeu অফ প্রসপেক্টাস। অনেকটা যে প্রসপেক্টাসটার পরিবর্তে স্টেটমেন্ট বিবৃতি দেয়, তাহলে আপনি চাইলে স্টেটমেন্টের পরিবর্তে কি দিতে পারেন, প্রসপেক্টাসের পরিবর্তে স্টেটমেন্ট দিতে পারেন। সেখানে এটা কখন প্রযোজ্য? যে অ্যাপ্লিকেবল টু পাবলিক কোম্পানিজ উইথ শেয়ার ক্যাপিটাল নট ইস্যুইং প্রসপেক্টাস। তারপর মাস্ট ফাইল স্টেটমেন্ট ইন লিeu অফ প্রসপেক্টাস উইথ দ্য রেজিস্টার। যে আপনি প্রসপেক্টাসের পরিবর্তে যে বিবৃতি দিচ্ছেন সেটাও রেজিস্টারের কাছে কি করতে হবে? ফাইল করতে হবে। Filing must be done at least 3 days before the first allotment of share or debenture. বলছে প্রথম অ্যালটমেন্ট, শেয়ারের প্রথম অ্যালটমেন্ট দেওয়ার 3 দিন পূর্বে মিনিমাম আপনাকে এইটা আরজিসির কাছে ফাইল করতে হবে। এখানে ফরম্যাট মাস্ট ফলো শিডিউল, যে 4 আছে অফ দ্য কোম্পানি অ্যাক্টে, সেই 4 অনুযায়ী আপনাকে সেই ফরম্যাট ফলো করতে হবে। এবার হচ্ছে রেজিস্ট্রেশন অফ প্রসপেক্টাস। যে আপনি শুধু প্রসপেক্টাসটা পাবলিকলি ইনভাইটের জন্য দিবেন, এটা চাইলে যে দিয়ে দিতে পারবেন এমন না, আপনাকে প্রসপেক্টাসটা কি করতে হবে? রেজিস্ট্রেশন নিতে হবে। সেটার বিধান 138 সেকশনে বলা আছে। এটা রিকোয়ারমেন্ট গুলো কি? এ কপি মাস্ট বি ডেলিভার্ড টু দ্য রেজিস্ট্রার বিফোর পাবলিকেশন। আপনি পাবলিকেশন করার আগে এটাকে রেজিস্ট্রারের কাছে কি করতে হবে? দিতে হবে। তারপর হচ্ছে মাস্ট বি সাইন বাই ডিরেক্টর অর দেয়ার এজেন্ট। ডিরেক্টর দ্বারা অবশ্যই সেটা সাইন হইতে হবে। তারপর হচ্ছে প্রসপেক্টাস মাস্ট স্টেট ইট হ্যাজ বিন ডেলিভার্ড ফর রেজিস্ট্রেশন। এটাকে আপনাকে স্টেট করতে হবে যে ইট হ্যাজ বিন ডেলিভার্ড ফর রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে মাস্ট ইনক্লুড করতে হবে অল রিকোয়ার্ড ডিসক্লোজার, তার কনসেন্ট অফ প্রফেশনাল নেম, যে অডিটর, লিগ্যাল অ্যাডভাইজার, এদের কনসেন্ট থাকতে হবে। তারপর হচ্ছে ক্যান নট ইস্যু প্রসপেক্টাস মোর দেন 90 days আফটার ফাইলিং। আপনি ফাইল করার পরে 90 days এর বেশি সেটা কি করতে পারে না? ইস্যু করতে পারবেন না। যদি আপনি এই প্রসপেক্টাসে কোন ধরনের নন কমপ্লায়েন্স করেন, তাহলে আপনাকে রেজিস্ট্রার চাইলে 5,000 টাকা আপ টু 5,000 টাকা পর্যন্ত কি করতে পারে? পেনাল্টি করতে পারবে নন কমপ্লায়েন্সের জন্য। তাহলে এই যে জিনিসগুলো আপনাদের প্রসপেক্টাসের ক্ষেত্রে কি প্রসেসটা আছে, সেই প্রসেসটা কি মানে টু দা পয়েন্টে মাথায় রাখতে হবে যে কি কি প্রসেসটা সে রেজিস্ট্রারের কাছে অ্যাপ্লাই করবে, কখন, কারা সাইন করবে, কখন সেটা ডেলিভারি দিতে হবে, কি কি রিকোয়ার ইনক্লুড থাকতে হবে, তারপর হচ্ছে কবের মধ্যে সেটা কতদিন পর্যন্ত সে এটা প্রসপেক্টাসটা ইস্যু করতে পারবে, তারপর হচ্ছে সে যদি নন কমপ্লায়েন্স হয় সেক্ষেত্রে তার পেনাল্টি কি হবে। এগুলো আপনারা খুব সংক্ষেপে মাথায় রাখবেন পরীক্ষা আসলে, যাতে টু দা পয়েন্টে আপনার মতো করে আপনি ওই যে টু দা পয়েন্ট লাইনগুলো আপনি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করে আপনার মতো করে আপনি বর্ণনা করবেন, অপিনিয়ন দিবেন। এখানে হচ্ছে যে পেনাল্টি ফর আনট্রু স্টেটমেন্ট, যদি আপনি প্রসপেক্টাস বা স্টেটমেন্ট যদি আনট্রু কোনো বিবৃতি দেন সেক্ষেত্রে আপনার পেনাল্টিটা কি হবে। বলছে ইফ এ প্রসপেক্টাস কন্টেইন an untrue statement, those who authorize it are লাইবল, মানে যে এটাকে অথরাইজ করবে সেই এটার জন্য লাইবল হবে। এখানে বলছে আপনার জন্য 2 বছরে আপনার কি কারাবাস হতে পারে, 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা দুইটাই হতে পারে।
যদি স্টেটমেন্ট ওয়াজ ইমেটেরিয়াল হয় এবং দেয়ার ওয়াজ নো রিজনেবল বিলিভ ইট ওয়াজ ট্রু। হ্যাঁ, সেক্ষেত্রে তারপর আমরা একটু দেখি যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ইনকর্পোরেশন। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি ইনকর্পোরেশন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে সেটা আমরা একবার দেখছি, তবু একটু আবার ব্রিফলি দেখি। যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন লাগে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন লাগে, ডিক্লারেশন অফ কমপ্লায়েন্স ফর্ম 1, ফর্ম 4, নোটিশ অফ রেজিস্টার অফিস, ফর্ম 12 ডিরেক্টর পার্টিকুলার্স, তারপর হচ্ছে ফর্ম 9 কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ এ ডিরেক্টর, তারপর হচ্ছে ফর্ম 10 লিস্ট অফ কনসেন্টিং ডিরেক্টর। তারপর হচ্ছে আমরা এই কমেন্টস অফ বিজনেস, একটা বিজনেস যদি আমরা শুরু করতে চাই তাহলে কি করতে হবে, যে অ্যাপ্লাইজ টু পাবলিক কোম্পানিজ উইথ শেয়ার, কি শেয়ার ক্যাপিটাল। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। তারপর আপনাকে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনাকে যে বিজনেস শুরু করার জন্য সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট এটা নিতে হবে, তবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটা প্রয়োজন নাই। এখানে বলছে যে ফর পাবলিক কোম্পানি ইস্যুইং প্রসপেক্টাস, তারপর হচ্ছে ক্যান নট স্টার্ট বিজনেস উইদাউট সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট ফ্রম রেজিস্ট্রার। তারপর হচ্ছে কন্ডিশন টু বি ফুলফিল, যেমন মিনিমাম সাবস্ক্রিপশন রাইস এটা থাকবে, ডিরেক্টর হ্যাভ পেইড ফর দেয়ার শেয়ার, তাদের ডিরেক্টররা তাদের শেয়ার পেড করবে। তারপর হচ্ছে নো রিফান্ড রিকোয়ার্ড ডিউ টু ফেলিওর ইন স্টক এক্সচেঞ্জ লিস্টিং। তারপর ডিক্লারেশন ফাইল বাই ডাইরেক্টর আর সেক্রেটারি কনফার্মিং কমপ্লায়েন্স। এগুলো যখন সে ফুলফিল করবে তখনই হচ্ছে যে রেজিস্ট্রার সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা দিবে। তারপর হচ্ছে যদি আপনি প্রসপেক্টাসটা না ইস্যু করেন সেক্ষেত্রে সার্টিফিকেট ইস্যুড ইফ স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস ফাইল, আপনাকে যে প্রসপেক্টাসের পরিবর্তে যে স্টেটমেন্টটা সেটাকে জমা ফাইল করতে হবে। তারপর হচ্ছে যে ডিরেক্টর হ্যাভ পেইড, তাদের শেয়ারটা পেড করবে। আর হচ্ছে অ্যাপ্লিকেশনটা যে ডিক্লারেশন কনফার্মিং কমপ্লায়েন্স, এটাও আপনাকে আরজিএসসিতে ফাইল করতে হবে। দেন এই জিনিসগুলো যদি আপনার আরজিএসসি পায় তাহলে আরজিএসসি বা রেজিস্ট্রার আপনাদেরকে ইনকর্পোরেশন যে কমেন্সমেন্ট অফ বিজনেস সার্টিফিকেটটা দিবে। ঠিক আছে। তারপর হচ্ছে কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক কোম্পানি। একটা পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে কনভার্ট করার প্রভিশন, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। সো এই সেকশনটা আপনারা ভালো করে মাথায় রাখবেন এবং কি প্রসেসে করতে হবে সেটা এখানে আমরা একটু দেখবো। এটা হচ্ছে 231-এ বলা আছে প্রভিশন। এটা কি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানি করতে হলে মিনিমাম 7 মেম্বার লাগবে। একটা কোম্পানি প্রাইভেট কোম্পানি তার সদস্য সংখ্যা 7 জনের বেশি হয় তখনই সে পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে পারবে। আর 50 জনের বেশি হলে তো ম্যান্ডেটরি তাকে কনভার্ট করতে হবে। তাকে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনটাকে কি হতো অল্টার করতে হবে, প্রাইভেট কোম্পানি যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। তারপর হচ্ছে আরজিসিতে ফাইল করতে হবে, আরজিসিতে ফাইল করতে হলে তাকে স্পেশাল রেজলিউশন লাগবে। তারপর হচ্ছে প্রসপেক্টাস বা স্টেটমেন্ট অফ ইলিয়নের প্রসপেক্টাস, যেটা উইদিন 30 ডেজের মধ্যে আপনাকে আরজিসি থেকে এই আবেদনটা কনভার্সনের আবেদনটা ফাইল করতে হবে। তারপর হচ্ছে কোম্পানি বিকাম পাবলিক ফ্রম দ্য ডেট অফ অল্টারেশন, যে দিন থেকে এই অল্টারেশনটা হবে সেদিন থেকে সেটা পাবলিক কোম্পানি হিসেবে রিকগনাইজ হবে। তারপর যে পোস্ট কনভার্সন ইমপ্লিকেশন গুলো কি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যাবে তখন ইম্প্যাক্টটা কি আসবে, তাকে মাস্ট কমপ্লাই উইথ অল পাবলিক কোম্পানিজ অব্লিগেশন। একটা পাবলিক কোম্পানির যত ধরনের অব্লিগেশন গুলো আছে তাকে সেগুলো কমপ্লাই করতে হবে। তারপর হচ্ছে শেয়ার ট্রান্সফার বিকাম আনরেস্ট্রিক্টেড, তখন আর শেয়ার ট্রান্সফারের আর আনরেস্ট্রিক্টেড থাকবে না। এলিজিবল ফর লিস্টিং অন স্টক এক্সচেঞ্জ, সে চাইলে তখন স্টক এক্সচেঞ্জে লিস্টিং এর জন্য এলিজিবল হবে এবং চাইলে আবেদন করতে পারবে এবং লিস্টিং হইতে পারবে। কিন্তু প্রাইভেট কোম্পানি কখনো স্টক এক্সচেঞ্জে লিস্টিং এর জন্য আবেদন করতে পারে না। এবার হচ্ছে পাবলিক কোম্পানি ইনটু প্রাইভেট কোম্পানি, যদি একটা পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানিতে কনভার্ট করতে চায় তাহলে তার বিধানগুলো কি, তার বিধান 232 নম্বর সেকশনে বলা আছে তাকে কি কি কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে। বলছে কোম্পানিকে অবশ্যই মাস্ট হ্যাভ নট মোর দেন 15 মেম্বার, তাকে
50-এর বেশি সদস্যের সঙ্গে হইতে হবে না, অবশ্যই 50-এর নিচ হইতে হবে, তখনই সে পাবলিক থেকে প্রাইভেটে আসতে পারবে। তাকে স্পেশাল রেজলিউশন কি করতে হবে, পাস করতে হবে। তারপর হচ্ছে অল্টারিং ইটস আর্টিকেলস টু ইনসার্ট প্রাইভেট কোম্পানি ক্লজেস, একটা প্রাইভেট কোম্পানির যে ক্লজগুলো থাকে সে ক্লজগুলো ইনসার্ট করতে হবে। তারপর হচ্ছে যে সিকিউরিড ক্রেডিটর যারা আছে তাদের কাছ থেকে রিটার্ন কনসার্ন নিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডিলিস্টেড শেয়ার, যদি স্টক এক্সচেঞ্জে তার যদি শেয়ারগুলো থাকে তাহলে ওই স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলোতে তাকে কি করতে হবে, লিস্টেড থেকে তাকে ডিলিস্টেড করতে হবে। তাকে হচ্ছে ওই কোম্পানিকে তার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং রেজুলেশন নিয়ে তাকে আরডিসি থেকে কি করতে হবে, ফাইল করতে হবে। তারপর হচ্ছে একটা কোম্পানি যখন পাবলিক কোম্পানি থেকে প্রাইভেট কোম্পানি চলে আসে তার ইফেক্টটা কি হবে, সে শেয়ার ট্রান্সফারের রেস্ট্রিকশন চলে আসবে, সে পাবলিকলি শেয়ার ইনভেস্টের জন্য কি ইনভাইট করতে পারবে না। তারপর হচ্ছে কি সিম্পলার গভর্নেন্স তার অপারেট হবে, তখন আর কি কম্প্রিহেনসিভ যে গভর্নেন্সটা সেটা বা কমপ্লিকেট গভর্নেন্সটা থাকবে না, সে সিম্পলার গভর্নেন্সটা সে অ্যাপ্লাই করবে। আচ্ছা, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখি। আমরা লাস্ট যেভাবে কোশ্চেন গুলো দেখছি আপনারা সবাই যদি আন্ডারস্ট্যান্ডিং হন প্রিভিয়াস মানে যে ক্লাসগুলো এখন আলোচনা করছি, তাইলে আপনারা এই কোশ্চেন গুলো আনসার দিতে পারবেন আমি আশা করি। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন হচ্ছে যে ক্যান এ প্রাইভেট কোম্পানি বিকাম এ পাবলিক কোম্পানি? হ্যাঁ, হতে পারে, মেম্বার বাড়ালেই হতে পারে। হ্যাঁ, মেম্বার বাড়ালেই হতে পারে। সেক্ষেত্রে আমাদের কি বিধানগুলো কি? হ্যাঁ, থিওরি ক্লাস ডেফিনেটলি বলতে পারছি না আমি। আচ্ছা, বিধানগুলো হচ্ছে যে প্রথমে হচ্ছে তাকে রেজুলেশন পাস করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন গুলো অল্টার করতে হবে এবং সেটা আরজিসি থেকে ফাইল করতে হবে, ঠিক আছে। সেই সাথে তার যে স্টেটমেন্ট যেটা প্রসপেক্টাস কিংবা স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস যেটা আছে সেটার সাথে কি করতে হবে, জমা দিতে হবে। তাহলে আমরা যে আনসারটা দেখি যে ইয়েস, এ প্রাইভেট কোম্পানি ক্যান কনভার্ট টু পাবলিক কোম্পানি বাই অল্টারিং ইটস আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এন্ড মিটিং সার্টেন কন্ডিশন লাইক হ্যাভিং অ্যাট লিস্ট 7 মেম্বার এন্ড ফাইলিং এ প্রসপেক্টাস। তারপর এটা এই একটা কোশ্চেন যেটা আপনাদের ম্যানুয়ালে আছে, আপনারা ম্যানুয়ালে পাবেন যে এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি ফর্ম টু ইমপ্রুভ এনকারেজ ব্রিডিং of poultry contain a provision that no remuneration shall be paid to the member of the board of the company, but the company going to increase in business past and special resolution providing for equitable remuneration to the board of member for the service to be rendered by them. Can this alteration of memorandum be confirmed? If so, state how and by whom? বলেন, আমরা কিন্তু অলরেডি আমি একটা বলছি যে মেমোরেন্ডাম যদি আপনি চেঞ্জ করতে চান কখন করতে পারবেন, কোর্ট এবং পারমিশন লাগবে। কি হ্যাঁ কিছু পারপাস লাগবে। তাহলে এই সিনারিওর ক্ষেত্রে কি করা যাবে কিনা, যেখানে সিনারিওটা কি আছে এটাকে বুঝতে হবে যে একটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অফ কোম্পানি কন্টেন এ প্রভিশন যে নো রিমুনারেশন শ্যাল বি পেড টু মেম্বার অফ দ্য বোর্ড অফ দ্য কোম্পানি। আবার বলছে কিন্তু কোম্পানি ওয়িং টু ইনক্রিজ এ বিজনেস, হ্যাঁ সেজন্য ফার্স্ট রেজুলেশন তারা সেই বিজনেসটাকে এটাকে বাড়ানোর জন্য তারা চাচ্ছে একটা রেজুলেশন পাস করছে যে তারা কিছু তার শেয়ার বোর্ড মেম্বারদেরকে তারা কি করবে, রেমুনারেশন দিবে, যে সার্ভিসটা তারা কোম্পানিকে পরিশোধ করবে বা সার্ভিসটা দিবে তার জন্য। এই ক্ষেত্রে আমরা কি চাইলে মেমোরেন্ডামটা কি চেঞ্জ করতে পারবো কিনা? কারো কোনো আনসার আছে? পারবো এই সিনারিওতে? এটা আমরা সবাই রেসপন্স করি, যদি আপনারা শুনে থাকেন তাহলে রেসপন্স করেন। পারার কথা, মেমোরেন্ডাম অল্টারেশন করে তো। আচ্ছা, যেহেতু এখানে বলছে যে কোম্পানি ওয়িং টু ইনক্রিজ ইন বিজনেস, হ্যাঁ তাইলে সেক্ষেত্রে তো সে করতে পারে, কারণ আমাকে ওই পারপাসটা তো সে এখানে সার্ভ করতেছে, তাই না? এটা আমরা দেখি আনসারে কি বলছে। Answer was the company can make the required alteration in this articles of association on the grounds that it will enable the company to carry on its business more economically and efficiently. The articles of association of a company can be changed by the shareholder passing a special resolution in the general meeting called for this purpose. Once the alteration of this article of the company is confirmed by Register of Joint Stock Company,
complying with all regulatory requirement, there is no restriction in paying equitable remuneration to the member of the board. ঠিক আছে, সে পারবে এখানে, তবে ওই যে ক্লজটা বলা আছে সেই ক্লজটাকে সেখানে রিমুভ করে এখানে নতুন ক্লজ ইনক্লুড করতে হবে, এবং ইনক্লুড করে সে এই অল্টারেশন আরজিসি কে অ্যাপ্লাই করতে হবে, এবং স্পেশাল রেজুলেশনের মাধ্যমে দেন আরজিসি সেটা অ্যাপ্রুভ করলে আপনার এই কাজটা সে করতে পারবে। আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন এখানে, যে কোম্পানি লিমিটেড ইন্টেন্ড টু চেঞ্জ ইটস নেম, it has availed to separate loan from B company limited and C company limited. দুইটা separate loan আছে, B company limited এবং C company limited. In case situation, what is the procedure to be followed for changing the name of the company? Will the right of the lender be anyway affected by change of the name of their borrowing company? সবাই কোশ্চেনটা কি বুঝছেন? আপনারা সবাই কি কোশ্চেনটা ধরতে পারছেন? যে একটা কোম্পানি তার নামটা চেঞ্জ করতে চাচ্ছে, হ্যাঁ, তার দুইটা কোম্পানির সাথে তার লোন আছে, তাইলে এক্ষেত্রে সে নাম চেঞ্জ করার ক্ষেত্রে তার প্রসিডিউরটা কি হবে, এবং যে নাম চেঞ্জ করার ফলে যে ল্যান্ডাররা আছে তারা কোনোভাবেই কোনো এফেক্টেড হবে কিনা, তাদের রাইটটা কোনোভাবে এফেক্টেড হবে কিনা? না, রাইট এফেক্টেড হওয়ার কথা না। আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি, হ্যাঁ, যে কোনো রাইট এন্ড অব্লিগেশন রিমেন আনচেঞ্জ থাকবে, নেম অফ কি চেঞ্জ অফ কোম্পানি। হ্যাঁ, এখানে আমরা একটু দেখি যে সেকশনে কি বলছে। সেকশন 11 তে বলা আছে যে এ কোম্পানি বাই পাসিং স্পেশাল রেজুলেশন সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল রেজিস্ট্রার ইন রাইটিং মে চেঞ্জ দ্য ইটস নেম। Where a company change its name, registrar shall enter the new name on the register in place of the former name and shall issue a certificate upon which the change of the name shall be complete. তারপর এখানে আরেকটা প্রভিশনে 8 নাম্বার 11 সেকশনে 8 সাবসেকশনে বলা আছে the change of name does not change any right obligation of a company or render defective any legal and proceeding by or against the company, and legal proceedings that might have been continued or commenced against it by its former name may be continued and commenced against it by its new name. এই প্রভিশনের মাধ্যমে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে যে ল্যান্ডাররা আছে তাদের যে অব্লিগেশন আছে, রাইট আছে, সরি, যে রাইট গুলো আছে বা ল্যান্ডার যে লোনটা দিছে সেটার কোনোভাবেই কি হবে না, চেঞ্জ হবে না, সেটা যেটা যে লায়াবিলিটি তাদের আছে সেটাই সে থাকবে। ঠিক আছে, সো দ্য রাইট অফ দ্য ল্যান্ডার শেল নট বি এনিওয়ে অ্যাফেক্টেড বাই চেঞ্জ নেম অফ দেয়ার বরোয়িং কোম্পানি। তাইলে আপনারা এই কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারছেন তো আপনার পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে। আপনাদেরকে ওইভাবেই কিন্তু অ্যালাইন করতে হবে। হ্যাঁ, জিনিসগুলো ওইভাবে আপনি যে টু দা পয়েন্টে আমি বলছি ওই জিনিসগুলোকে আপনার কোশ্চেনে আনসারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকস। এখন আপনার যদি কোনো কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আপনি তো স্লাইডে পড়ালেন, স্লাইড গুলো তো আমাদেরকে যারা আমরা এনরোল হব প্রোভাইড করে দেওয়া হবে। হ্যাঁ, আপনাদেরকে সবকিছু দিয়ে দেওয়া হবে। আমাদের ব্যাট নভেল সহ আপনাদেরকে করেছিলেন। হ্যাঁ সবকিছু আপনাদেরকে শেয়ার করে দিবে, সমস্যা নাই। ক্লাস রেকর্ডিং থেকে সবকিছু শেয়ার করবে। বিজনেস স্ট্র্যাটেজি ক্লাসটাও কি ভাই আপনি কন্ডাক্ট করবেন? না, বিজনেস স্টাডিজ আমি দুইটা ক্লাস নেব, একটা হচ্ছে কর্পোরেট লাইন প্র্যাকটিস এবং হচ্ছে ভ্যাটের একটা ক্লাস আছে যেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, ওই পার্টটা আমি দেখবো। এই দুইটা ক্লাস আমি দেখবো। আচ্ছা ভাই, না কোনো কোয়ারি নেই, আগাতে থাকি। ঠিক আছে, আর অন্য কারো কোনো কোয়ারি আছে? যদি কোয়ারি না থাকে তাহলে আমরা আজকে ক্লাস শেষ করবো। অলরেডি প্রায় 12:15 বেজে গেছে। হ্যাঁ, আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ক্লাস শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রয়োজনেই আমরা ক্লাস করেছি। হ্যাঁ, এখন আপনারা যদি কন্টিনিউ করেন, এবং আমরা আশা করি যেহেতু আজকে প্রথম ক্লাস ছিল এবং খুব মানে অনেক বেশি কোর জিনিস ছিল না, জাস্ট হচ্ছে বেসিক জিনিস ছিল। হ্যাঁ, সো যখন আমরা কোর জিনিস নিয়ে আলোচনা করব তখন হয়তো আপনারা আরো বেশি মানে যেটাকে কি বলে ক্লাসটা করে আরো বেশি আনন্দ পাবেন। হ্যাঁ, সো সবাই আমাদের সাথে থাকেন, দেখি আমরা কিছু করতে পারি কিনা। ঠিক আছে, সবাই মিলে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।